আসসালামু আলাইকুম, দিস ইজ মি ডক্টর আরিয়ান জাওয়াত। ওয়েলকাম করছি তোমাদেরকে এইচএসসি ছোট ছোট বাচ্চারা আইসিটি ক্লাসে। অনেক আতঙ্কের নাম আইসিটি ক্লাস। কি হবে? 7 তারিখ পরীক্ষা, জুনের 7 তারিখ পরীক্ষা, 1 মাস পিছাই দিছে, মানে আগায় আনছে। তো তোমার জন্য প্রিপারেশনটা অনেক টাফ হয়ে যাচ্ছে, তাই না? এখন তুমি ধরো সায়েন্সে আছো, তুমি কমার্সে আছো, তোমার বাকি সাবজেক্টে অনেকগুলো অধ্যায়, এর মধ্যে আইসিটি পড়ার সময় কই, এর মধ্যে বাংলা পড়ার সময় কই। এবং মজার ব্যাপার হচ্ছে এই আইসিটি না পড়েও কিন্তু তুমি পার পাবা না, কারণ গত বছরের রেজাল্টে যে 10টা নাম ছিল তার মধ্যে অন্যতম একটা সাবজেক্ট ছিল আইসিটি। আইসিটি এবং ইংলিশ, তার মানে আইসিটি এমন একটা জিনিস, এটা গলার কাটা, তুমি চাইলেও গিলতেও পারবা না, ফেলতেও পারবা না, তোমাকে পড়তে হবে। এখন কথা হচ্ছে আইসিটিতে কেন ফেল করছে, আইসিটি কেন পড়তে হবে, কেন এত বেশি ফেল করছে। আসো সবাই জয়েন করো, আমরা তারপর কথাবার্তা শুরু করবো। আগে সবাই একটু জয়েন করে ফেলো, তারপর আমরা এই আইসিটি জুজু কিভাবে দূর করতে হয়, আইসিটি কতটা সহজ সাবজেক্ট সেটা নিয়ে কথা বলবো। আমি দেখতে পাচ্ছি সবাই জয়েন করে ফেলছো। ওয়ালাইকুম আসসালাম। এই যে ছোট ছোট বাচ্চারা ঝটপট জয়েন করো। আমি পড়ানোর আগে বলতেছি, তুমি লাইফে যেভাবে আইসিটি পড়ছো, যার কাছেই পড়ছো, যেখানেই পড়ছো, একটা বার 10টা মিনিট তুমি শুধু ভাইয়ার সাথে থাকো, আমার ক্লাসটা করো আইসিটির। এরপরে বইলো যে এই ক্লাসটা কতটা সহজ, কতটা কঠিন, বা আমি কিভাবে পড়াচ্ছি, এইটা একটু তুমি পরে কমেন্ট করো, মানে পরে আমাকে জাজ করো। আগে আমার সাথে জাস্ট 20টা মিনিট থাকো, আমি বলবো শুধুমাত্র 20টা মিনিট থাকো। আজকে আমরা কি পড়াবো দেখো। আজকে আমরা আইসিটি থেকে সব থেকে যেই অধ্যায়টা বড় এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এই অধ্যায় হচ্ছে যারা নতুন ফার্স্ট ইয়ার উঠে, মানে 27 ব্যাচ, যারা নতুন কাউন্টার করবে, সেই অধ্যায়টার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি বা তৃতীয় অধ্যায়। কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়, এটা আমি টার্গেট করছি, এটার কারণ হলো, কয়েকটা কারণ বলি। কারণ এখানে সবগুলো ম্যাথ, এখান থেকে যদি তুমি সিকিউ সলভ করো তোমাকে 10-এ 10 দিবে। তুমি 1 নাম্বার অধ্যায়, 2 নাম্বার অধ্যায়, ওগুলো থিওরি, ওখান থেকে সলভ করলে 10-এ 8, 7, 6 এরকম দেওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু তুমি যদি তৃতীয় অধ্যায় থেকে সিকিউ সলভ করো, 10-এ 10 পাইতে বাধ্য, 10-এ 10 পাইতে বাধ্য। মানে পুরো আইসিটি বইয়ের মধ্যে এই তৃতীয় অধ্যায়টা হচ্ছে তোমার জন্য ট্রাম্প কার্ড, ছক্কা ছক্কা। তুমি 1 নাম্বার আর 2 নাম্বার অধ্যায় থেকে সিকিউ সলভ করবা, 3 নাম্বার অধ্যায় এবং 4 নাম্বার অধ্যায়, মানে এসটিএমএল থেকে সিকিউ সলভ করবা, শেষ। বাকি অধ্যায়গুলো তেমন একটা লাগবে না। এখন তৃতীয় অধ্যায় যদি ভালো মতো না পারো, এখান থেকে কিন্তু পেঁচাই, এখান থেকে অনেক পেঁচাবে, এমসিকিউতে পেঁচাবে, সিকিউতে পেঁচাবে, হাজার ভাবে পেঁচাবে। তাহলে পেঁচানোর পরেও তুমি অ্যান্সার করতে পারবে না, আমি জানি তুমি অ্যান্সার করতে পারবে না। কারণ এই তৃতীয় অধ্যায়টা বেসিক দিয়ে পড়তে হয়, কনসেপ্ট দিয়ে পড়তে হয়। কি বললাম? এই তৃতীয় অধ্যায়ের প্রত্যেকটা জিনিস ভেঙ্গে ভেঙ্গে পড়তে হয়, ভেঙ্গে ভেঙ্গে কনসেপ্ট আকারে পড়তে হয়। তোমার এই তৃতীয় অধ্যায়ের এখানে 2টা পার্ট, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তুমি সিকিউ অ্যান্সার করতে পারবে না, এমসিকিউ অ্যান্সার করতে পারবে না। আমি এখানে দাঁড়ায় তোমাকে গ্যারান্টি দিলাম। সুতরাং আমি কেন এই অধ্যায়টা সিলেক্ট করছি বলে দিছি, এবং আমি এই অধ্যায়টা কিভাবে পড়াবো জানো? সাগর দেখছো না? সাগরের গভীরতা দেখছো না? তোমাকে আমি শিখাবো আইসিটিতে কত গভীরে যাওয়া যায়, আইসিটি কত কত গভীরে গিয়ে শিখানো যায়। এই ক্লাসটা শুধু থিওরি ক্লাস হবে না, এই ক্লাস আমি তোমাকে কনসেপ্ট দিব। জাস্ট এটাকে থিওরি ক্লাস বলবো না, এই ক্লাসটা হচ্ছে কনসেপ্ট ক্লাস। আমি তোমাকে এখানে কনসেপ্ট দিব, কোন লেভেলের কনসেপ্ট। তুমি শুধু আমার সাথে 10 মিনিট বসবা, শুধু 10 মিনিট তোমার থেকে আমি চেয়ে নিচ্ছি, মাত্র 10টা মিনিট। এরপরে কনসেপ্ট পড়ানোর পরে তোমাকে আমি সিকিউ সলভ করাবো, এমসিকিউ সলভ করাবো। এরপরে তুমি আমাকে বলবা, ভাইয়া কনসেপ্টের পাওয়ার কি। এখানে একটা আগুন চিহ্ন দাও, এই পোলাপাইন এখানে একটা আগুন চিহ্ন দে রে। এই যে কনসেপ্টের উপর একটা আগুন চিহ্ন দাও, কারণ কনসেপ্ট ইজ আগুন, আগুন হচ্ছে কনসেপ্ট। ট্রাস্ট মি, কনসেপ্ট হচ্ছে আগুন। বলো রেডি কিনা সবাই? বলো সবাই রেডি কিনা? তাহলে এই ক্লাসে কি হবে? কনসেপ্ট হবে। কনসেপ্টের উপর বেস করে আমরা কি করব? কোয়েশ্চেন সলভ করব। কি করব? এমসিকিউ সলভ করব। প্রথমে কনসেপ্ট পড়াবো। কোন লেভেলের কনসেপ্ট এটা বোঝার জন্য একটু ওয়েট করতে হবে। দেখি সবাই রেডি কিনা বলো, রেডি কিনা বলো। সবাই রেডি? সবাই একযোগে যদি রেডি বলো, আমি ক্লাস শুরু করব। প্রথম 10 মিনিট কোনো কথাবার্তা ছাড়া শুধু পড়া হবে, এদিক সেদিক কোনো কথা হবে না, শুধু পড়া হবে। জাস্ট আমাকে বলো রেডি কিনা, রেডি কিনা। এবং আমি কখনো কোনোদিন ক্লাস শুরুর আগে গ্যারান্টি দিয়ে মানে কথা বলি না, গ্যারান্টি দিয়ে কথা বলি না। আমি আজকে
আমি আরিয়ান জাওয়াত আজকে এখানে দাঁড়ায় তোমাকে গ্যারান্টি সহকারে বলতেছি, আমি যেইভাবে এখন আইসিটি পড়াবো পুরো বাংলাদেশে তুমি এরকম কন্টেন্ট পাবা না। এটা ওপেন চ্যালেঞ্জ। এত সহজভাবে এত ডিটেলসে তুমি কখনোই পুরো বাংলাদেশে এরকম কনসেপ্ট পাবা না ইনশাল্লাহ। কেন বলতেছি? কারণ তোমরা নতুন, তোমরা আমাকে চিনো না, কিন্তু তোমাদের যারা পুরান ভাই আছে সেই 20 সাল 21 সালের যারা করোনার সময় পরীক্ষা দিছে তাদের থেকে জিজ্ঞেস করে। চলো এখন শুরু করি আমরা। প্রথম অধ্যায়, প্রথম জিনিসটা হচ্ছে কি, মানে প্রথম যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। খেয়াল করো, সংখ্যা পদ্ধতি লেকচার 1 তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ, সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস পরে দেখো। তাহলে অধ্যায়ের নাম কি খেয়াল করবা, একদম মন দিয়ে খেয়াল করবা। তুমি যেন মুভি দেখতেছো, সিনেমা দেখতেছো, এরকম করে খেয়াল করবা। দেখো অধ্যায়ের নাম কি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি। এখন আমরা আগে বুঝবো এই যে এই সংখ্যা পদ্ধতি কথাটার মানে কি। আমাকে আগে বুঝতে হবে এই যে অধ্যায়টার নাম দিছে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির কথাটার মানে কি। এটার মানে হলো সংখ্যা লিখার পদ্ধতি। কি বললাম? সংখ্যা লিখার পদ্ধতি। মানে একটু ভেঙে লিখলাম। তাহলে সংখ্যা পদ্ধতি শিখতে আসছো মানে তোমাকে শিখতে হবে সংখ্যা কিভাবে লিখে। আচ্ছা, এখন সংখ্যা লিখতে আসছো, একটা জিনিস লিখতে আসছো, কিন্তু যে জিনিসটা তুমি লিখবা সেটাই তুমি জানো না। তুমি সংখ্যা কি জিনিস সেটা কি জানো? বলো তো। তুমি যদি সংখ্যা কি জিনিস সেটা নাই জানো তাহলে সংখ্যা লিখবা কিভাবে? তাহলে সংখ্যা লিখার পদ্ধতির গোষ্ঠী কি লাই? আমরা আগে জানতে হবে সংখ্যা কি জিনিস, সংখ্যা কাকে বলে, হোয়াট ইজ নাম্বার। তোমরা কি জানো সংখ্যা কাকে বলে? বলো, অ্যান্সার দাও। তোমরা কি জানো সংখ্যা কাকে বলে? চলো, যদি না জানো তাহলে আমরা শিখবো। তাহলে সংখ্যা বোঝার জন্য আমরা একটা সংখ্যা লিখতেছি। যেমন ধরো আমরা লিখলাম 1265। আমরা কি লিখলাম? 1265। আচ্ছা, এখন এই পুরো জিনিসটাকে আমরা কি বলতেছি? বলো, এই পুরো জিনিসটাকে আমরা কি বলতেছি? সংখ্যা। এটাকে তো আমরা সংখ্যা বলি না রে, এটাই তো আমরা সংখ্যা বলি। সংখ্যাকে ইংলিশে কি বলে? নাম্বার। ওকে, ফাইন। এখন আমাকে বলো তো, এটাকে তুমি সংখ্যা বলতেছো, কেন সংখ্যা বলতেছো? এটার সংখ্যা বলার পিছনের কারণটা কি? কি কারণে এটাকে সংখ্যা বলতেছো? এটা তো কোনো বৈশিষ্ট্য থাকতে হবে, কোন একটা ইম্পর্টেন্স থাকতে হবে। কেন এই সংখ্যাকে কেন সংখ্যা বলা হচ্ছে জানো? কারণ এই সংখ্যার একটা নির্দিষ্ট মান আছে। কি আছে? নির্দিষ্ট মান আছে। দেখো, এই সংখ্যার একটা নির্দিষ্ট মান আছে। আচ্ছা, এখন নির্দিষ্ট মান মানে কি? ফিক্স মান। খেয়াল করবা, একদম সিনেমা দেখার মতো তাকায় থাকো, কোনো নোটপুট করতে হবে না, জাস্ট মোবাইলের দিকে তাকায় থাকো, আমার কথা শুনো। একদম মুভি দেখতেছো তুমি, মুভি দেখো জাস্ট। তাহলে এই সংখ্যার একটা ফিক্স মান আছে। এখন ফিক্স মান মানে কি? নির্দিষ্ট মান মানে কি? মনে করো তুমি একজনের কাছ থেকে 1265 টাকা পাও, বা একটা দোকানের কাছে গিয়ে তুমি বললা 1265 টাকা চাল দেওয়ার জন্য। এখন এই যে 1265 টাকা, এটার মানে কি 1264 হবে কখনো, নাকি 66 হবে কখনো? মানে 1265 বলতেই তো 1265। তুমি কারো কাছ থেকে 5 টাকা পাও, তুমি ওর থেকে 5 টাকাই আদায় করবা, 1 টাকাও কম নিবে না, 1 টাকাও বেশি নিবে না। তাহলে 1265 মানে 1265 হবে। এটা এক কম হবে না, এক বেশি হবে না। এটা কি থাকবে? ফিক্স থাকবে, ফিক্স, এক জায়গায় দাঁড়ায় থাকবে। এজন্যই এটাকে সংখ্যা বলা হয়, যে সংখ্যার একটা নির্দিষ্ট মান থাকে। এবং এরপরে প্রশ্ন করবা, বারবার প্রশ্ন করবা। তুমি দেখবা আইসিটি কিভাবে পড়তে হয়। এই যে নির্দিষ্ট মান থাকে, এটা দিয়ে কি করবো আমি? ঠিক আছে, সংখ্যা মানে নির্দিষ্ট মান আছে। এই নির্দিষ্ট মান দিয়ে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে পরিমাপ করা, গণনা করা। খেয়াল করো, পরিমাপ করব, গণনা করব। আচ্ছা, পরিমাপ এবং গণনা কেন করতে হয়? কারণ প্রাচীন যুগ থেকে মানুষ তো সেই আদি যুগ থেকে সৃষ্টি হয়েছে। তাহলে আদি যুগ থেকে সংখ্যা দিয়ে বিভিন্ন জিনিসকে আমাদের গণনা করা শিখতে হইতো। বিভিন্ন জিনিসকে গণনা করতে হইতো। তুমি ধান চাষ করছো, কত কেজি ধান পাইছো এটা জানতে হইতো। তুমি একটা মিটিং ডাকছো, কয়জন মানুষ আসছে সেটা গণনা করার দরকার হইতো। এই যে দরকার ছিল, মানুষের ডিমান্ড ছিল। মনে রাখবা, পৃথিবীতে যখন কোনো নতুন জিনিস আবিষ্কার হয় তখন সেটা এজন্যই আবিষ্কার হয় যে এটা ডিমান্ড আছে, এটা চাহিদা, এটার প্রয়োজনীয়তা আছে। তাহলে সংখ্যা জিনিসটা এই জন্য আবিষ্কার করছে, কারণ সংখ্যার প্রয়োজনীয়তা ছিল। সংখ্যা না থাকলে তুমি কিভাবে গণনা করতা, কিভাবে হিসাব নিকাশ রাখতা?
তাহলে এই পরিমাপ এবং গণনা করা হয় দিয়ে কাকে দিয়ে? সংখ্যাকে দিয়ে। পরিমাপ মানে হচ্ছে ধরো একজনের ওজন হলো 50 কেজি, এই যে 50 কেজি মাপলা, এটা কি? এটা একটা পরিমাপ করলা না, ওজন করলা না। এরপরে গণনা মানে কি? একটা রুমে ধরো 50 জন আছে, তাহলে এটাকে কি করলা? কাউন্ট করলা। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করবা, মন দিয়ে খেয়াল করবা, যে যে জিনিসটা ফিক্স থাকে, মানে যে এই যে সংখ্যার মানটা ফিক্স বলছি না, তাহলে দুনিয়াতে পৃথিবীতে যে জিনিসটা ফিক্স থাকে, যেটা একদম অনড় থাকে, নড়াচড়া করে না, সেটাকে বলা হয় ধ্রুবক। সেটাকে কি বলা হয়? ধ্রুবক। তাহলে সংখ্যার মান যেহেতু ফিক্স থাকে, 5 টাকা মানে 5 টাকা, 6 টাকা মানে 6 টাকা, 1265 মানে 1265, তার মানে এই মানগুলো কখনো পরিবর্তন হয় না, এদিক সেদিক হয় না। সেজন্য সংখ্যাকে কি বলা হয়? ধ্রুবক বলা হয়, এবং এইটাকে বলা হয় ইংলিশে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট শব্দের অর্থ হচ্ছে যেটা ধ্রুবক। ধ্রুবক মানে কি? যেটা করে দাঁড়ায় আছে, নড়বেও না চড়বেও না। ক্লিয়ার? এখন যদি ধ্রুবক থাকে, মানে যেটা ফিক্স থাকে, তাহলে এটার অপোজিট কি আছে? এটার বিপরীত কি আছে? ধ্রুবক মানে যেটার মান নড়াচড়া করবে না, তাহলে এটার একটা বিপরীত জিনিস থাকতে হবে যেটার মান চলাচল করবে। ইয়েস, সেটার নাম হচ্ছে চলক। সেটার নাম হচ্ছে চলক। তাহলে এখন আসলে শিখি চলক কি জিনিস। চলক, চলকের ইংলিশ কি? ভেরিয়েবল। ভেরিয়েবল, এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, কনসেপ্টের জন্য। খেয়াল করো, এখন চলক কিভাবে বুঝবা? মনে করো আমি লিখলাম এক্স, আমি তোমাকে বললাম বাবা দোকানে যাও, দোকানে গিয়ে দোকানদার থেকে 1 টাকা চাল কিনে নিয়ে আসো। তুমি গেলা, টুক 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 টুক, দোকানদারকে গিয়ে বললাম মামা মামা আমাকে 1 টাকা চাল দেন। কি হবে? কি হবে? বলো বলো বলো, কি হবে? দোকানদার তোমার কি করবে? দোকানদার তোমাকে কি করবে? দোকানদার তোমাকে কি করবে? একটু রিফ্রেশ করো, তোমার নেটওয়ার্কের সমস্যা, লেখা কিন্তু অনেক বড়। দেখো ফুল মোবাইলটাকে এভাবে রোটেট করো, এভাবে রোটেট করো মোবাইলটাকে, তাহলে ভালো মতো দেখবা। এখন দোকানের কাছে গিয়ে তুমি বললা 1 টাকা চাল দেন, দোকানদার তোমার দিকে তাকায় হাসবে না? আরে মিয়া 1 টাকা মানে কি? 1 টাকা মানে কি 1 টাকা, নাকি 0 টাকা, নাকি মাইনাস টাকা, নাকি ধনাত্মক টাকা? মানে এই যে এক্স এর মান, এই এক্স এর মান কি হইতে পারে? শূন্য হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, ধনাত্মক হইতে পারে, মানে ইনফিনিটি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তার মানে কি এই মানটা কি হইতে পারে? চলাচল করতে পারে। একবার 0, একবার 1, একবার 2, একবার 3, এরকম চলাচল 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 করে না? এই জন্য এটার মানটা কি হয়? কি হয় না? ফিক্স হয় না, এটা নট ফিক্সড। এই এক্স এর মান কখনো ফিক্সড হবে না, এটা নট ফিক্সড, কারণ এটার মানটা কি করে? চলাচল করে। এই মানটা চলাচল করে দেখেই এই যে চলাচল শব্দ থেকেই আসছে চলক। তাহলে এখন বুঝতে পারছো ধ্রুবক কি জিনিস, চলক কি জিনিস? যদি তুমি এরকম নাম্বার লিখো সেটা ধ্রুবক, যদি এক্স লিখো সেটা চলক। ক্লিয়ার? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো, চিল্লাই বলো, কমেন্টে চিল্লাই বলো, কমেন্টে চিল্লাই বলো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। যদি এতটুকু ক্লিয়ার হয়, দেখো এখন মজার জিনিস, এই যে তুমি জিনিসটা লিখছো 1265, এটাকে পুরোটাকে তুমি কি বলছো? একটা সংখ্যা বলছো। কি বলছো? সংখ্যা। আচ্ছা, এখন একটু মন দিয়ে খেয়াল করবা ভাইয়া, মন দিয়ে খেয়াল করবা। এই যে 1265 সংখ্যাটা যে তুমি লিখছো, এটা লিখতে গিয়ে কয়টা জিনিস লাগছে তোমার? দেখো তো, একটা 1 লাগছে, একটা 2 লাগছে, একটা 6, একটা 5, মোট মোট 4টা জিনিস লাগছে। কয়টা জিনিস? চিল্লায় বলো, চিল্লায় বলো, কয়টা জিনিস লাগছে? 4টা জিনিস। এখন এই পুরাটা যদি সংখ্যা হয়, তাহলে এই 4টা জিনিস কি? বলো 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 বলো, এই 4টা জিনিস কি? বলো, এই 4টা জিনিসকে কি বলে? এই 4টা জিনিসকে কি বলে? দেখি কে পারো। যে পারবা তার জন্য চকলেট আছে কিন্তু, যে পারবা তার জন্য চকলেট। এই যে দেখো আরিয়ান ভাই চকলেট নিয়ে আসছে, আরিয়ান ভাই চকলেট নিয়ে আসছে, দেখো দেখো চকলেট, চকলেট দেখছো? বলো বলো, এই 4টা জিনিসকে কি বলে? দ্রুত বলতে হবে। ইয়েস, ডিজিট বলে এটাকে। এটাকে কি বলে? অঙ্ক বলে। এই সবগুলা জিনিসকে কি বলে? অঙ্ক বলে। অঙ্ক মানে ডিজিট বলে। এখন আজকের পর থেকে তুমি সারা জীবন ক্লিয়ার থাকবা যে সংখ্যা এবং অঙ্ক এক জিনিস না। অনেকে কথায় কথায় বলে, এই বেটা তুই কি সংখ্যা চিনস, অঙ্ক চিনস, সংখ্যা আর অঙ্কের পার্থক্য বলতে পারস? এইটাই হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে অঙ্ক। তাহলে অঙ্ক কি জিনিস? অঙ্কের সংজ্ঞা কিভাবে দিবা? তাহলে অঙ্ক হচ্ছে ছোট ছোট জিনিস, মানে ক্ষুদ্রতম প্রতীক। ছোট ছোট জিনিস মানে কি? ক্ষুদ্রতম প্রতীক। ক্ষুদ্রতম প্রতীক, এই ক্ষুদ্রতম প্রতীকগুলো কি করে? সংখ্যা তৈরিতে সাহায্য করে।
তাহলে অঙ্কের সংখ্যা যদি জ্ঞানমূলকের প্রশ্ন আসে অঙ্ক কাকে বলে কিভাবে সংখ্যা লিখবা, তাহলে লিখবা অঙ্ক হচ্ছে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। ক্ষুদ্রতম কেন বলছে? কারণ দেখো সংখ্যা হচ্ছে অনেক বড় জিনিস, অঙ্ক হচ্ছে ছোট ছোট জিনিস, আর এই ছোট ছোট জিনিস দিয়ে তো সংখ্যা তৈরি হয়। যেমন বিন্দু বিন্দু পানি দিয়ে সমুদ্র তৈরি হয়, তাহলে সমুদ্র তৈরির ক্ষুদ্রতম একক হচ্ছে বিন্দু মাত্র পানি, বিন্দু বিন্দু পানি। এরকম ছোট ছোট সংখ্যা অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয়, তাহলে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক হচ্ছে অঙ্ক। এরপরে যদি প্রশ্ন আসে জ্ঞানমূলকে সংখ্যা কাকে বলে, কিভাবে বলবা, কিভাবে বলবো সংখ্যা কাকে বলে? দেখো তো, তাহলে সংখ্যা খেয়াল করো, সংখ্যা কিভাবে মুখস্থ করতে হবে। দেখো সংখ্যা হচ্ছে একটা কাঠামো, দেখো মুখস্থ করতে হবে না, দেখো একটা কাঠামো যেটা তৈরি হয় কি দিয়ে, এক বা একাধিক অঙ্ক দিয়ে। অঙ্ক দিয়ে তৈরি হওয়ার পরে কি থাকে, এটার একটা ফিক্স মান থাকে, এই মান দিয়ে কি করা হয়, এই মান দিয়ে পরিমাপ করা হয়, গণনা করা হয়, শেষ। তাহলে প্রশ্ন যদি আসে সংখ্যা কাকে বলে, বল অ্যান্সার করতে পারবা কিনা। আবার যদি বলে অঙ্ক কাকে বলে, তাহলে বলবা অঙ্ক হচ্ছে ক্ষুদ্রতম প্রতীক যার সাহায্যে বিভিন্ন সংখ্যা তৈরি হয়। ভাই মুখস্থ করতে হবে, বই খুলতে হবে, বলো পারবা কিনা, পারবা কিনা বলো, পারবা কিনা বলো, পারবা কিনা বলো। ইয়েস, ভেরি গুড। তাহলে এখন এই স্লাইড থেকে আমরা কি কি শিখলাম, চারটা জিনিস শিখলাম, খেয়াল করো খেয়াল করো। আমরা শিখলাম সংখ্যা কি জিনিস, খেয়াল করো, সংখ্যা কি জিনিস, অঙ্ক কি জিনিস, এরপরে শিখলাম ধ্রুবক কি জিনিস, এরপরে শিখলাম চলক কি জিনিস, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, এখন আরেকটা জিনিস, মজার জিনিস খেয়াল করো। আমরা একটা জিনিস লিখতেছিলাম, আমরা একটা জিনিস শিখতেছিলাম, খেয়াল করো কি শিখতেছিলাম, সংখ্যা পদ্ধতি শিখতেছিলাম। দেখো কোত্থেকে কোথায় আসতেছে। তো সংখ্যা পদ্ধতি মানে বলছে সংখ্যা লিখার পদ্ধতি। আচ্ছা, তার মানে এই অধ্যায়ে আমাকে সংখ্যা লিখার পদ্ধতি শিখতে হবে। তো সংখ্যা লিখার পদ্ধতি শিখার আগে সংখ্যা কি জিনিস সেটা শিখে ফেললাম। আচ্ছা, এটার সাথে সাথে আরো কিছু জিনিস শিখে ফেলছি, গেল গা। যেটাতে ঝামেলা ছিল সেটা শেষ করলাম। এখন আমার মেইন কাজে ফিরে আসি। মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে সংখ্যা লিখার পদ্ধতি শিখতে হবে। এখন তুমি হাসবা, তুমি হাসবা, ভাইয়া জন্মের পর থেকে তো সংখ্যা লিখতেছি ভাই, আপনি কি কথা বলেন, মাথা পাগল হয়ে গেছে নাকি আপনার? আমাকে আপনি কিভাবে সংখ্যা লেখা শিখাবেন? আপনি আমাকে যে কোনো সংখ্যা লিখতে বলেন, বলেন 5 লিখতে বলেন 5 লিখবো, 10 লিখতে বলেন 10 লিখবো, 11 লিখতে বলেন 11 লিখবো, যেটা বলেন সেটা লিখবো। তাহলে আমি আবার নতুন করে আমাকে সংখ্যা লেখার পদ্ধতি কেন শিখতে হবে? মাথায় প্রশ্ন আসছে না? প্রশ্নটা মাথার মধ্যে রাখো। মাথায় তোমার আরো একটা প্রশ্ন আসা উচিত ছিল, যেটা তুমি করো নাই। সেটা হচ্ছে কি, আমি বলছিলাম 1265, এটাকে পুরোটাকে বলবা কি সংখ্যা, এবং আরো বলছিলাম এখানের প্রত্যেকটা জিনিসকে তুমি বলবা অঙ্ক। এখন তোমাদের মধ্যে কোনো যদি চালাক বাচ্চা থাকতা, তখন আমাকে একটা প্রশ্ন করতা, ভাইয়া যদি শুধুমাত্র 5 লিখি তখন কি হবে, তখন কি এটাকে অঙ্ক বলবো নাকি সংখ্যা বলবো, তখন কি এটাকে নাম্বার বলবো নাকি ডিজিট বলবো? বলো 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 বলো। শোনো, মাথায় প্রশ্ন আসছে এটা, বলো। আমি যে এতক্ষণ ধরে পড়াই গেছি সংখ্যা কি জিনিস, অঙ্ক কি জিনিস, তো এই জিনিসটা তোমার মাথায় প্রশ্ন আসছে, যদি যদি একটা জিনিস দিয়ে লিখি এটাকে তুমি নাম্বার বলবা নাকি অঙ্ক বলবা, মানে নাম্বার বলবা নাকি ডিজিট বলবা, এই প্রশ্ন মাথায় আসছে, আসে নাই তো, কারণ তুমি আইসিটি ভাবে শিখো নাই। এই প্রশ্নের উত্তর দিব তার আগে সবাই সবাই একসাথে একযুগে, এই যে আমি একটা চকলেট খাবো, এই চকলেটের যে 30 সেকেন্ড সময়, এই 30 সেকেন্ড সময়ের মধ্যে @হাইলাইট দিয়ে মিনিমাম 5 জন করে মেনশন করবা, তারপর আমি এটার উত্তর দিব। এরকম এমন এমন প্রশ্ন করবো আজকে, আইসিটি কে ঘুরাই ফেলবো। তুমি যেইভাবে আইসিটি শিখছো না, ওটা তুমি ভুলে যাবা, তুমি আইসিটি ভুলে যাবা, তোমাকে আমি ডুব দিয়ে যাবো, বুঝছো? তাহলে বলো 30 সেকেন্ড সময় নিচ্ছি, সবাই @হাইলাইট লিখো, এই যে দিয়ে হাইলাইট লিখো, HIGS হাইলাইট, এভাবে লিখো। এরপরে 5 জন করে মেনশন করো, প্লিজ প্লিজ, সবাই সবাই একসাথে করো, সবাই একসাথে। এটার অ্যান্সার যদি জানতে চাও সবাই একসাথে করো, একসাথে একসাথে করো, একসাথে মেনশন করো। এবং যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা তাদের জন্য এই ক্লাসের পিডিএফটা সম্পূর্ণ ফ্রি। তুমি যে শেয়ার করছো সেটা কাউকে বলতেও হবে না, আমার টিম থেকে তোমাকে কি দিবে, মেসেজ দিয়ে দিবে। এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফটা দেখো, এই যে ক্লাসটা পুরো ক্লাস আমি দেখাই একটু, এখানে যতগুলো স্লাইড আছে দেখো, এইখানে যতগুলো স্লাইড আছে প্রত্যেকটা স্লাইড আমি তোমাকে দিয়ে দিব পিডিএফ আকারে প্রত্যেকটা স্লাইড দিয়ে দিব। তাহলে এই পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই শেয়ার এবং মেনশন করতে হবে। বলো, এই মজার কোয়েশ্চেনটা জানার আগে অবশ্যই একবার শেয়ার করো, শেয়ার করে ডান লিখো প্লিজ, লক্ষ্মী বাচ্চারা।
দেখো তোমাদের জন্য কোরিয়ান লাভ দিচ্ছি, শুধু ভাইয়ার জন্য একটু কষ্ট করো, দুইটা সেকেন্ড একটু কষ্ট করো। রেডি? ডান ডান সবাই ডান। ওকে, নিজের প্রোফাইলে শেয়ার করে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আসো আমরা প্রশ্ন উত্তর দেই। দেখো, যদি শুধুমাত্র 5 লিখো তখন তুমি সেটাকে নাম্বারও বলতে পারবা, অঙ্কও বলতে পারবা, কখনো ভুল হবে না, যেটা ইচ্ছে সেটা বলতে পারবা। কিন্তু এই 5টাকে যদি তুমি কোন একটা সংখ্যার মাঝখানে লিখো, যেমন 650, তখন এই 650কে একসাথে তোমার বলতে হবে সংখ্যা, এবং মাঝখানে যে 5 আছে সেটাকে বলতে হবে অঙ্ক। এটাই হলো এটার উত্তর। আচ্ছা, এখন আসো আমরা যে জায়গায় ছিলাম, আমরা এখন সেই জায়গায় ফিরে যাব। সেটা হচ্ছে কি, আমাদেরকে শিখতে হবে সংখ্যা লিখার পদ্ধতি। তাহলে তুমি বলতেছো সংখ্যা লিখার পদ্ধতি আছে, তুমি যা বলতেছো যে আমি সংখ্যা লিখতে পারি। তো এজন্য আমি একটু টেস্ট করার জন্য তোমাকে ডাকলাম, তোমাদের মধ্যে একজনকে ডাকলাম, ডেকে বললাম আমাকে বোর্ডে এসে 14টা লিখে দাও। তো তোমাদের মধ্যে একজন কি করলো, ফি করে আসলো, আসার পর এরকম 14 লিখে এরকম ব্র্যাকেট 10 দিয়ে চলে গেল। আচ্ছা, আরো একটা ছেলে আছে স্মার্ট করে, না মেয়ে বললাম, আচ্ছা ছেলেই বলি, ছেলেরা আবার রাগ করবে। আরেকটা স্মার্ট করে ছেলেকে ডাকলাম, ডেকে বললাম যে সংখ্যা তো ও লিখছে 14 লিখতে বলছে, 14 লিখছে, দেখি তুমিও 14 লিখো তো। তখন ও আবার ফি করে আসছে, এই 14 জায়গায় এটা তো লিখছেই, এইটার জায়গায় সে আরো কিভাবে লিখছে দেখো, 1110 দিয়ে 2 লিখছে, তারপরে 16 দিয়ে 8 লিখছে, তারপরে হচ্ছে কত ই দিয়ে 16 লিখছে। এরপরে এই পাশে এসে আবার সে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 এভাবে 14 লিখছে। আবার রোমান সংখ্যায় সে এইভাবে করে 14 লিখে ফি করে চলে গেছে। এখন তুমি 14 লিখছো একভাবে, কিন্তু ও 14 লিখছে কত 6 ভাবে। তাহলে এই যে সংখ্যা লেখার যে পদ্ধতি আছে, তুমি যেটা শিখে আসছো জন্মের পর থেকে, সেটা কি একটাই নাকি আরো অনেকগুলা? যদি একটাই হইতো তাহলে ও বাকি 5টা করতে গিয়ে লিখছে। তার মানে এখান থেকে ক্লিয়ার হয় সংখ্যা লেখার আরো অনেকগুলো পদ্ধতি আছে, এবং যতগুলো পদ্ধতি আছে সবগুলোকে আমরা 2 ভাগে ভাগ করি। এই পাশে যেগুলো লিখছে সেগুলোকে আমরা বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর ওই পাশে যেগুলো লিখছে সেগুলোকে আমরা বলি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এখান থেকে দুইটা জিনিস ক্লিয়ার হও বাচ্চারা, দুইটা জিনিস ক্লিয়ার হও। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে না, প্রথম কথা হচ্ছে তুমি যেভাবে সংখ্যা লিখতে জানো ওটার বাইরেও সংখ্যা পদ্ধতি, সংখ্যা লেখার আলাদা পদ্ধতি আছে, এবং এই আলাদা পদ্ধতিগুলোকে ওভারঅল পুরা বিশ্বে 2 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় পজিশনাল, একটা বলা হয় নন পজিশনাল। এখন এই পজিশনাল মানে কি, নন পজিশনাল মানে কি, সেটা তোমাকে আবার শিখতে হবে। খেয়াল করো, এখন আমরা শিখবো পজিশনাল মানে কি, নন পজিশনাল মানে কি। আচ্ছা, তুমি তো প্রথমে ক্লিয়ার হইছো যে সংখ্যা তুমি যেভাবে লিখো ওই পদ্ধতি ছাড়া আরো পদ্ধতি আছে। ওই যতগুলো পদ্ধতি আছে পৃথিবীতে সবগুলোকে 2 ভাগে ভাগ করে, পজিশনাল, নন পজিশনাল। এখন সেগুলো সম্পর্কে একটু জানতে হবে। এখন দেখো তোমাকে কত সহজে আমি পজিশনাল জিনিসটা শিখাই ফেলবো। দেখো, তোমাকে আগে বুঝতে হবে পজিশনাল শব্দের অর্থ হচ্ছে স্থান। পজিশনাল শব্দের অর্থ হচ্ছে স্থান, অবস্থান বা স্থান। ঘর চিন্তা করো, ঘর। এখন আসো মজা পাবা। মনে করো আমি একটা সংখ্যা লিখলাম, মনে করো একটা সংখ্যা লিখলাম 53। এখন এই যে এটা একটা সংখ্যা লিখলাম, এটা কি, এটা দশমিক পদ্ধতি, আমরা যেভাবে সংখ্যা লিখি ওভাবে লিখলাম 53। এখন আমাকে বলো তো এই যে সংখ্যাটা লিখছি আমি, এটা কি দিয়ে লিখছি, 5 এবং 3 দিয়ে লিখছি। এখন এই 5 এবং 3 কে তুমি যোগ করো, 5 এবং 3 কে তুমি বিয়োগ করো, তুমি গুণ করো, তুমি ভাগ করো, কোনোভাবেই কি 53 আসবে বলো? তাহলে এই যে 5 এবং 3 দিয়ে যে তুমি 53 লিখছো, একটা পজিশনাল সংখ্যা লিখছো, এটার মান কিভাবে 53 হয় বলো? অ্যান্সার দাও, ঝটপট অ্যান্সার দিতে হবে। বলো এটার মান কিভাবে 53 হবে? বলো বলো এটার মান। দেখি কে পারো, দেখি কে পারো। এগেইন চকলেট দিব, দেখি কে পারো, দেখি কে পারো। যে পারবা তার জন্য চকলেট। বলো এটার মান 53 কেমন হয়? এই পোলা পাইন, ঝটপট বলো, ঝটপট। হোয়ার ইজ দ্য 53? 5 3 লিখলে যে 53 হয়, তোমাকে কে বলছে, কে ঠিক করে দিছে যে এরকম 5 আর 3 লিখলে 53 হবে? 5 আর 3 যোগ করলে, বিয়োগ করলে, গুণ করলে, ভাগ করলে কোনোভাবে তো 53 আসে না। তাহলে হোয়ার ইজ দ্য কাহিনী? দেখো কাহিনীটা কোথায়। কাহিনী হচ্ছে এই যে 53 শব্দটাকে 53 বলতেছো, এটার পিছনে একটা কাহিনী আছে। দেখো কাহিনী হচ্ছে, তুমি এখানে প্রথমে কি লিখছো 3, তারপরে লিখছো 5। তো তুমি খালি চোখে দেখতেছো এখানে 5 এখানে 3,
কিন্তু এইখানে আরেকটা জিনিস আছে যেটা তুমি খালি চোখে দেখতে পাও না, সেটা হচ্ছে গডফাদার। এই 3-এর উপরে আছে কত 1 গডফাদার, এই 5-এর উপর আছে হচ্ছে কত 10, এটা হচ্ছে গডফাদার। এবং এই গডফাদার গুলোকে বলা হয় স্থানীয় মান। দেখো পজিশন মানে হচ্ছে স্থান, এগুলোকে কি বলে স্থানীয় মান। বারবার স্থান কথাটা আসবে কিন্তু, তখনই তুমি বুঝে যাবে পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে কি। খেয়াল করো মন দিয়ে। তাহলে এইটা যে 53 হয়েছে, 53 হওয়ার পিছনে আরো একটা জিনিস দায়ী, সেটা হচ্ছে স্থানীয় মান। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এগুলো পড়ছো না? এগুলো পড়ছো না ছোটবেলা? এগুলো পড়ছো না? 1 নাম্বার ঘর মানে একক, তারপর 2 নাম্বার ঘরের স্থানীয় মান দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এগুলো পড়ছো না? এখন এখান থেকে আবার প্রশ্ন আছে, এগুলার মান কে ঠিক করছে? কে ঠিক করছে যে 1 নাম্বার ঘরের মান 1 হবে, 2 নাম্বার ঘরের মান 10, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এগুলো কে ঠিক করছে? একটু পরে, আগে আমরা এটা দেখি। এখন দেখো 53 কিভাবে হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন আমি করব, আমি ভেঙে ভেঙে অ্যান্সার দিব, তোমাকে পাগল করে ফেলবে কিন্তু, মাথা ঘুরাবে তোমার। এই এত 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 কিছু তো আমি জানতাম না আগে থেকে। খেয়াল করো, দেখো এটা হচ্ছে 3, এটা হচ্ছে অঙ্ক ডিজিট, এটা হচ্ছে ডিজিটের মান, এটা হচ্ছে স্থানীয় মান। তাহলে ডিজিটের মানের সাথে স্থানীয় মান যোগ করো, গুণ করো, গুণ করলে কত হবে? 3 কে 3, 3 কে 3। এরপরে দেখো এটা 5, এটা 10, দুটাকে আবার সেম গুণ করো। অঙ্কের মান স্থানীয় মান গুণ করবা সব সময়, গুণ করে পাবা 5 10 50। এবার দুটাকে যোগ করো, সমষ্টি করো, মানে আলটিমেটলি সমষ্টি করতে হবে। সমষ্টি করে তুমি কত পাবা? 53 পাবা। এইভাবে হচ্ছে এটার মান 53 হয়েছে। তার মানে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যার মান বের করার জন্য স্থানীয় মানের দরকার আছে। কি দরকার আছে? স্থানীয় মানের দরকার আছে। আরো কি দরকার আছে? ওই যে অঙ্কগুলার দরকার আছে। এই যে 3 না থাকলে কেমনে বের করতা, 1 না থাকলে কেমনে বের করতা। এখন আমি প্রশ্ন করছিলাম না, এই 1টা কোত্থেকে আসছে? 1, 10, একক, দশক, শতক, হাজার, এগুলা কোত্থেকে আসছে? এগুলো আসছে বেস থেকে। বেস, এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটার একটা বেস আছে, আমরা একটু পরে ডিটেইলসে জানবো। আরো বেস আছে, খেয়াল করো। এগুলো একটু পরে বলতেছি, একটু পরে বলতেছি। আবার একটা জিনিস দেখো, খেয়াল করো, এই যে 53 লিখলাম, আবার দেখো কি করলাম, 35 লিখলাম। খুব মন দিয়ে খেয়াল করবা। এটা লিখলাম 5 এবং 3 দিয়ে, এটাও লিখলাম 5 এবং 3 দিয়ে। ওমা কাহিনী কি? একটাকে 53 বলতেছেন, একটাকে 35 বলতেছেন, কাহিনী কি? কাহিনী হচ্ছে এখানে 1 নাম্বার করে 5, কিন্তু এখানে 1 নাম্বার করে 3, এখানে 2 নাম্বার করে 3, কিন্তু এখানে 2 নাম্বার করে 5। তাহলে কাহিনী হয়েছে কি? স্থানের পরিবর্তন হয়েছে, অঙ্কগুলার স্থান বদল হয়েছে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যদি সংখ্যা, এই যে ডিজিটের স্থান পাল্টাই যাও, এই যে 5টাকে 1 নাম্বার ঘরে না লিখে 2 নাম্বার ঘরে লিখো, 3টাকে 2 নাম্বার ঘরে না লিখে 1 নাম্বার ঘরে লিখো, তখন পুরা সংখ্যার মানটাই পাল্টাই যায়, পুরা সংখ্যার মানটাই পাল্টাই যায়। আচ্ছা, এটাও একটা বৈশিষ্ট্য কিসের? পজিশনাল সংখ্যা পদ্ধতির। খুব মন দিয়ে খেয়াল করো। আবার পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা কি লিখতে পারি? শূন্যও লিখতে পারি। দেখো আমরা কি লিখতে পারি? 10, 10-এর মধ্যে শূন্য আছে। আমরা লিখতে পারি 100, এই 100-এর মধ্যে কি আছে? শূন্য আছে। এখন আমি তোমাকে বলবো, তুমি চিন্তা করবা। তাহলে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে কি কি আছে। মনে করে যে 53 লিখছি আমি, এই যে 53, এই 53টা কিভাবে 53 হয়েছে? প্রথম কথা, এটার উপরে স্থানীয় মান আছে, স্থানীয় মান। এখন আবার স্থানীয় মান কোত্থেকে আসে? স্থানীয় মান আসে বেস থেকে, ভিত্তি থেকে। ভিত্তি, ভিত্তি মানে বেস। আর বেস কাকে বলে, কি, এগুলো একটু পরে জানবো, আপাতত একটু এতটুকু শিখো। তোমাকে তুমি কি এটা মুখস্থ করছো নাকি? একক, দশক, শতক, হাজার, এগুলোকে মুখস্থ করে আসছো না? এগুলো মুখস্থ করার জিনিস না, এগুলো অন্য একটা জায়গা থেকে আসছে। কোত্থেকে আসছে সেটা আমরা শিখবো। তাহলে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রথমে তোমাকে তিনের মান বের করতে হবে, মানে অঙ্কের মান। অঙ্কের নিজস্ব মান থাকবে, অঙ্কের নিজস্ব মান থাকবে। এগুলো কোথাও পাবা না, আমি যেভাবে পড়াবো এগুলো কোথাও পাবা না। এটা লিখে ফেলো, অঙ্কের নিজস্ব মান। এবং এখন যেটা লিখবো সেটা দিয়ে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রয়োগ সবখানে অ্যান্সার করতে পারবা। তাহলে প্রথমে 3-এর মান লাগবে, এরপরে স্থানীয় মান লাগবে, কারণ 3-এর সাথে স্থানীয় মানকে গুণ করতে হয়। তাহলে কি লাগবে? স্থানীয় মান, স্থানীয় মান। এরপরে স্থানীয় মান কোত্থেকে আসে? স্থানীয় মানগুলোকে মুখস্থ করছো এতদিন না। স্থানীয় মান কোত্থেকে আসে? বেস। স্থানীয় মান আসে বেস থেকে। বেস কি জিনিস একটু পরে জানবো। এরপরে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কি হয়? একটু আগে কি দেখছি? 53 আর 35, একটা 53 একটা 35, মানে কি? অঙ্ক যদি পাল্টাই দাও, অঙ্ক যদি, এই যে অঙ্ক যদি পাল্টাই দাও, পি দিয়ে লিখলাম, পি মানে পাল্টানো। অঙ্ক পাল্টাইলে সংখ্যা পাল্টাবে। 5-এর জায়গায় 3 দিলে 53 হয়ে যাবে, দেখছো? তাহলে অঙ্ক পাল্টাইলে সংখ্যা পাল্টাবে। লিখো, এগুলো সব বৈশিষ্ট্য, এগুলো তুমি বইয়ে পাবা না, বইয়ে পাবা না, শুধু আমার কাছে পাবা। দেখো,
অঙ্ক পাল্টাইলে সংখ্যা পাল্টাবে। আরো একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে শূন্য ব্যবহার করা হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে শূন্য ব্যবহার করা হয়। এই সবগুলাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য। এগুলো অবশ্যই মুখস্থ রাখবা। অঙ্কের নিজস্ব মান, স্থানীয় মান, বেস, অঙ্ক পাল্টাইলে সংখ্যা পাল্টাবে, শূন্য থাকবে। এখন আসুন নন পজিশনাল। এই সবগুলা বৈশিষ্ট্যর মধ্যে যদি একটাও যদি মিসিং হয়, তখন সেটা পজিশনাল হবে না, মানে তখন সেটা নন পজিশনাল হবে। তাহলে পজিশনাল হওয়ার জন্য একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা বৈশিষ্ট্য 100% থাকতে হবে। তুমি এখন আমাকে বলতে পারো, ভাইয়া পজিশনাল নন পজিশনাল নিয়ে আপনি এত গেজাইতেছেন কেন, এত পড়াচ্ছেন কেন? একটু পরে বুঝবা কেন পড়াচ্ছি। দেখো, এখন আসুন নন পজিশনাল। নন পজিশনাল একটা সংখ্যা পদ্ধতি হলো টালি পদ্ধতি। টালি পদ্ধতি ধরো আমি লিখলাম, কিভাবে লিখলাম দেখো, এক টান দিলে 1, 2 দিলে 2, 3 দিলে 3, 4 দিলে 4, 5 দিলে 5। আচ্ছা, এখন দেখো তো, এই যে এগুলো এক লাইন দিচ্ছি, এখন দেখো এটার এই এক টান মানে এক টান, দুই টান মানে দুই টান, মানে প্রত্যেকটার একটা নিজস্ব মান আছে, মানে এই শর্তটা মিলছে। দেখো এই শর্তটা মিলছে, 1 নাম্বার শর্ত মিলছে। তারপরে দেখো তো এখানে কোনো স্থানীয় মান আছে, দেখো তো এই টালি সংখ্যাগুলো কোনো স্থানীয় মান আছে। একটা টান দিলে 1, দুইটা টান দিলে 2, তিনটা টান দিলে 3, চারটা টান, পাঁচটা টান, এগুলো কোনো স্থানীয় মান আছে? নাই। তার মানে এই শর্তটা মিলে নাই। আচ্ছা, এখন স্থানীয় মান যেহেতু নাই, আমরা জানি স্থানীয় মানগুলো আসে বেস থেকে, তার মানে বেসও নাই, দুইটার সাথে সম্পর্কিত। তাহলে এরপরে দেখো, অঙ্ক পাল্টাইলে সংখ্যা পাল্টাবে। দেখি দেখি, মনে করো 1, 2, 3, 4, 5, এরপরে এখানে একটা দিলে 6, আবার এইখানে না দিয়ে এইদিকে দিলেও 6। তাহলে অঙ্ক এদিকে নাও এদিকে নাও, সংখ্যা পাল্টাচ্ছে না। দেখো তো, দেখো এই যে এটা মানে 5, 5-এর পাশে আমি 1 দিলাম, তাহলে 6, এদিকে না দিয়ে যদি এদিকে দিই তাও তো 6। সুতরাং এই শর্তটা মিলতেছে না, মানে অঙ্ক পাল্টাইলে সংখ্যা পাল্টাবে না। আবার টালি পদ্ধতিতে কখনো তুমি শূন্য লিখতে পারবা না, খুব 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 ইম্পর্টেন্ট। নন পজিশনালে কখনো শূন্য লেখা যাবে না। আমি জানি না তোমার বইয়ে কখনো এগুলো পাইছো কিনা, এগুলো এইভাবে কেউ পড়াইছে কিনা, কিন্তু এটা 5 স্টার জিনিস। নন পজিশনালে কখনো শূন্য লেখা যাবে না। খেয়াল করো, লাল কলম দিচ্ছি, নন পজিশনালে কখনো শূন্য লেখা যাবে না, মানে টালি পদ্ধতিতে তুমি কখনো শূন্য লিখতে পারবে না। এখন আসো আরেকটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই যে দেখো কি লিখছে, এই যে রোমান সংখ্যা, এটা টালি সংখ্যা, এটা রোমান সংখ্যা। এখন আসো রোমান সংখ্যা দিয়ে দেখি। রোমান সংখ্যার মধ্যে 1 লিখলে 1, 2 লিখলে এরকম 2, 3 লিখলে 3, তারপরে এরকম 1V লিখলে 4 হয়, V লিখলে 5 হয়, V1 লিখলে 6 হয়। এখন আসো আমরা দেখি রোমান সংখ্যা কি পজিশনাল নাকি নন পজিশনাল। শর্তগুলো মিলাবো। দেখো খেয়াল করো, প্রথমে আমরা কি লিখতেছি, দেখো 1 লিখলে 1 বুঝাই, 2 লিখলে 2 বুঝাই, 3 লিখলে 3 বুঝাই, মানে ধরে নিলাম যে অঙ্কের নিজস্ব মান আছে, ধরে নিলাম এই শর্তটা মিলছে। আচ্ছা, একটা মিলছে। তারপরে দেখো তো এখানে কোনো স্থানীয় মান আছে না। এই যে দেখো, এই 1টা বি এর আগে যদি 1 লিখে, তাহলে 5 থেকে 1 বিয়োগ হয়ে 4 হয়। এই যে এটা 5, 5 থেকে 1 বিয়োগ হয়ে 4। আবার বি এর পরে 1 লিখলে 6, মানে 5-এর সাথে 1 যোগ হয়ে 6। তার মানে এখানে কোনো স্থানীয় মান নাই, এটা হচ্ছে খালি এদিক সেদিক। তার মানে এখানে কোনো কি নাই, স্থানীয় মান নাই। তাহলে স্থানীয় মান না থাকলে বেস নাই, কারণ স্থানীয় মান আসে কোত্থেকে, বেস থেকে। কিভাবে আসে একটু পরে দেখবো। এরপরে শর্ত কি, অঙ্ক পাল্টাইলে সংখ্যা পাল্টাই কিনা, এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো আইভি লিখলে কত, 4, কিন্তু ভিআই লিখলে 6, আইএক্স লিখলে কত, 9, এক্সআই লিখলে কত, 11। এখন তো ভাই এটা মিলতেছে, অঙ্ক পাল্টাইলে সংখ্যা পাল্টাচ্ছে। অঙ্কর পজিশন, অঙ্ক পাল্টানো মানে কি, পজিশন পাল্টানো। পজিশন পাল্টানো কিভাবে, পজিশন পাল্টানো দেখো না, এই যে 53, এখানে 1 নাম্বার করে 3, 2 নাম্বার করে 5, এটাকে আমি পাল্টাই দিলাম, 1 নাম্বার করে 5, 2 নাম্বার করে 3, তাহলে 53 হয়ে গেল 35। সেম ভাবে এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 6। তার মানে এই শর্তটা মিলছে, এই শর্তটা মিলছে। কিন্তু রোমান সংখ্যায় কি 0 লেখা যায়? 0 লেখা যায়? যায় না। রোমান সংখ্যা একটা শব্দ আছে যেটাকে বলা হয় নালা, নালা, কিন্তু এটা সংখ্যা পদ্ধতিতে ইউজ করা হয় না, মানে রোমান সংখ্যায় শূন্য ইউজ করা হয় না। তাহলে আজকের পর থেকে সারা জীবন মনে রাখবা, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কি থাকবে, অঙ্কের নিজস্ব মান থাকবে, স্থানীয় মান থাকবে, বেস থাকবে। অঙ্কের পজিশন পাল্টাইলে সংখ্যা পাল্টাবে, এবং পজিশনাল সংখ্যা পদ্ধতিতে শূন্য লেখা যাবে, কিন্তু নন পজিশনালের মধ্যে কখনোই শূন্য লেখা যাবে না। বলো বুঝছো কিনা সবাই, বলো বুঝছো কিনা সবাই, বলো বুঝছো কিনা সবাই। ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে সবাই, সবাই সবাই ক্লিয়ার হইছো, ক্লিয়ার, ক্লিয়ার সবাই। আচ্ছা, এখন আসো পজিশনাল সংখ্যা পদ্ধতি
এই যে একটু আগে আমরা কি দেখছি, সংখ্যা লিখার অনেকগুলো পদ্ধতি আছে, একটা পজিশনাল একটা নন পজিশনাল, কোনটাকে পজিশনাল বলে কোনটাকে নন পজিশনাল বলে আমরা পড়ে ফেলছি, এবং পজিশনালের কি কি বৈশিষ্ট্য নন পজিশনালের কি কি বৈশিষ্ট্য সবগুলো পড়ে ফেলছি। যদি পজিশনালের সংজ্ঞা লিখতে বলে এই 5টা জিনিস লিখে দিলে সংজ্ঞা হয়ে যাবে। যদি নন পজিশনালের সংজ্ঞা লিখতে বলে বলবা যে নন পজিশনালের মধ্যে স্থানীয় মান থাকে না এবং শূন্য থাকে না, শেষ। কি থাকে না? স্থানীয় মান থাকে না, বেস থাকে না, শূন্য থাকে না, এই জন্য এগুলো নন পজিশনাল। পারবা না, কোনো মুখস্থ করতে হবে না। এখন আসো পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদেরকে শিখতে হবে, নন পজিশনাল শিখতে হবে না। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি কি একটু আগে আমরা দেখছি, খেয়াল করো। একটা ছেলে লিখছে 14, আর একটা ছেলে যে 14 লিখে ব্র্যাকেট দিয়ে 10 লিখছে এরকম, আবার লিখছিল কত 1110, আবার লিখছিল কত 16, খেয়াল করো, আবার লিখছিল 16 লিখে কত 8, আবার লিখছিল ই দিয়ে লিখছিল কত 16। এই 4 ধরনের সংখ্যা লিখছিল পজিশনালের মধ্যে। এবং দেখো এই 4 ধরনের সংখ্যাকে কি কি নাম দেয়া যাবে, কি কি নাম দেয়া হবে, এই নামটা কোত্থেকে পাবা? এই নামটা তুমি পাবা এখান থেকে। যে ব্র্যাকেট দিয়ে যে একটা 10 লিখছে, ব্র্যাকেট দিয়ে যে 2 লিখছে, 8 লিখছে, 16 লিখছে, দেখো খেয়াল করো 16 লিখছে, এই যে 16, এখান থেকেই এই পজিশনাল সংখ্যা পদ্ধতির নামগুলো আসবে। কিভাবে? আমরা জানি এগুলা গ্রিক থেকে আসে। গ্রিকে 1 কে বলা হয় উনো, 2 কে বলা হয় বাই, তারপরে ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা। তাহলে দেখো অক্টা মানে কি? অক্টোপাস, অক্টোপাসের 8টা পা, অক্টা। ননা মানে হচ্ছে কি 9, ডেকা মানে 10, ডেসি। তাহলে 10 ডেসি, তাহলে এই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে ডেসিমাল। ডেসিমাল সংখ্যা পদ্ধতি মানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 10 ভিত্তিক, এখানে ভিত্তি ধরা হয়েছে 10। এগুলো একটু পরে দেখবো ভিত্তি মানে কি। তারপর দেখো এটার ভিত্তি হচ্ছে 2, তাহলে 2 মানে হচ্ছে কি বলছি? উনো বাই মানে হচ্ছে 2, তার মানে এটার নাম হচ্ছে বাইনারি, এটার নাম হচ্ছে বাইনারি। তারপরে দেখো 16, এখানে কত 8 লিখছে না, 8 মানে হচ্ছে অক্টোপাস, অক্টোপাস মানে অক্টাল। এরপরে দেখো খেয়াল করো অক্টাল। এরপরে খেয়াল করো এই যে 16 মানে হচ্ছে কত 6 যোগ 10, তাহলে 6 কে আমরা কি বলি? এখানে বলো ব্রাজিলের ফ্যান কারা কারা আছো? আমি নিজেও ব্রাজিলের ফ্যান, আমাকে আবার পছন্দ না। আমরা 5টা বিশ্বকাপ জিতছি ভাই, 6 নম্বর বিশ্বকাপের মধ্যে আমরা বলছি বারবার চিল্লাইছি হেক্সা হেক্সা, হেক্সা হয় নাই। তার মানে 6 মানে হেক্সা আর 10 মানে ডেসি, একসাথে যুক্ত করলে হেক্সা ডেসিমাল, একসাথে বললে হেক্সা ডেসিমাল, হেক্সা ডেসিমাল, হেক্সা ডেসিমাল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদেরকে শিখতে হবে এই 4টা, নন পজিশনাল পদ্ধতি আমাদেরকে শিখতে হবে না। আমি একটু রিপিট করে দিচ্ছি, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি মানে সংখ্যা লিখার পদ্ধতি। তাহলে সংখ্যা লিখার পদ্ধতি আছে কয়টা? দুইটা, একটা পজিশনাল, নন পজিশনাল। নন পজিশনাল শিখতে হবে না, পজিশনাল শিখতে হবে। পজিশনালের মধ্যে কয়টা শিখতে হবে? শুধু এই 4টা শিখতে হবে। বুঝে পাইছো পুরো ক্লাস? এখন একটা মজার প্রশ্ন করব। মজার প্রশ্ন হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি এই 4টা? উত্তর হচ্ছে না। আবার বলতেছে প্রশ্নটা, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি শুধু এই 4টা? না, উত্তর হচ্ছে অসংখ্য। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে অসংখ্য। এখন কেমনে অসংখ্য হয় এগুলো আস্তে আস্তে আমি বলবো, আমি নিজে প্রশ্ন করব, নিজে অ্যান্সার দিব। এই অসংখ্য পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাকে শিখতে হবে না, আমি শুধু এই 4টা শিখলেই চলবে। এখন আমাকে ডেসিমাল সম্পর্ক জানতে হবে, মানে ডেসিমালের কিভাবে সংখ্যা বানানো হয় সেটা জানতে হবে, বাইনারিতে কিভাবে বানানো হয় সেগুলো জানতে হবে, সবগুলো জানতে হবে। এখন আরো একটা প্রশ্ন করতে পারো, আমরা সবাই তো ডেসিমাল লিখতে পারি, তাহলে নতুন করে এই 3টে কেন শিখতে হচ্ছে? কারণ আমরা পড়তে আসছি আইসিটি, আইসিটিতে এই 3 ধরনের সংখ্যা পদ্ধতি মানে কম্পিউটার, ইলেকট্রনিক ডিভাইস, ডিজিটাল ডিভাইস, এইগুলাতে এই সংখ্যা পদ্ধতি ইউজ হয়, ডেসিমাল ইউজ হয় না, সেজন্যই শিখতে হবে। বলো ক্লাস এতটুকু ক্লিয়ার কিনা? এরপর আমরা একটা একটা সংখ্যা পদ্ধতি জানবো। প্রথমে ডেসিমাল জানবো, এরপরে তোমাকে একটা ইউনিক জিনিস শিখাবো, সেটা হচ্ছে ডেসিমালের সংখ্যা লেখার নিয়ম, টার্গেট মেথড। পুরা বাংলাদেশে এটা কোথাও পাবা না, পুরা বাংলাদেশে তুমি এই জিনিসটা পাবা না। মানে ডেসিমালের সংখ্যা কিভাবে লিখতে হয়, অক্টালের সংখ্যা, বাইনারির সংখ্যা, হেক্সাডেসিমালের সংখ্যা, এগুলো অনেক কঠিন করে শিখছো না, আজকে তুমি ভালো মতো শিখবা সহজ করে। দেখি বলো এতক্ষণ পর্যন্ত যে ক্লাস নিছি বুঝছো সবাই? ক্লাস ভালো লাগতেছে? একটু কমেন্টে জানো, একটু কমেন্টে জানো সবাই, বলো ক্লিয়ার? মজা পাচ্ছ? মজা পাচ্ছ? সবাই একটু কমেন্ট করো মজা পাচ্ছ? এই কে কে শেয়ার করছো? যদি শেয়ার না করো পিডিএফ কিন্তু পাবা না একদম। এই পিডিএফটাও তো পাবা, এটার সাথে একটা সাজেশন পাবা, ফাইনাল সাজেশন, অধ্যায় 1-এর উপর একটা ফাইনাল সাজেশন আছে, সিকিউ পাবা, এমসিকিউ পাবা, ওই সাজেশনটাও কিন্তু পাবা না। কে কে শেয়ার করছো? একটাবার ভাইয়ার জন্য একটাবার শেয়ার করো তো প্লিজ, ভাইয়ার জন্য একটাবার শেয়ার করো প্লিজ।
এখনো তো মজা দেই নাই। শেয়ার করে একটু একটা বার ডান লিখো, একটা বার ডান। বিশ্বাস করো তুমি আইসিটি অন্য লেভেলে শিখবা, গ্যারান্টি দিয়ে বলবো অন্য লেভেলে শিখবা। তুমি এখনো তোমাকে কিছুই বলি নাই, এখন তোমাকে কিছুই বলি নাই। আচ্ছা, রিপিট মানে কি? রিপিট মানে হচ্ছে আমরা পড়তে আসছি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি মানে সংখ্যা লিখার পদ্ধতি। এখন সংখ্যা লিখার পদ্ধতি কয়টা? দুইটা, একটা পজিশনাল, একটা নন পজিশনাল। নন পজিশনাল আমাকে শিখতে হবে না, আমাকে শিখতে হবে পজিশনাল। এখন পজিশনালের মধ্যে পদ্ধতি কয়টা? চারটা। ওই চারটা এখন আমাকে জানতে হবে। চারটাগুলো কি কি দেখো, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন আস্তে আস্তে মেইন মজা শুরু হবে। প্লিজ ভাইয়ার জন্য একটু শেয়ার করো। এই যে দেখো কোরিয়ান লাভ দিচ্ছি তোমাদের জন্য, কোরিয়ান লাভ দিচ্ছি, চকলেট পাবা, চকলেট পাবা। একটু শেয়ার করো না ভাইয়ার জন্য, একটু একটা বার নিজের টাইম না একটা বার শেয়ার করে দাও প্লিজ, প্লিজ। দেখি কে কে শেয়ার করছে। ডান, আফরোজা শেয়ার করছে, রিমন শেয়ার করছে, আফসা শেয়ার করছে, তারপরে রত্না শেয়ার করছে, তারপরে আমরা একটু দেখি মোট কয়টা শেয়ার হচ্ছে। মাত্র 17টা শেয়ার। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমনে হবে, কেমনে হবে? একটু শেয়ার করো না। আচ্ছা, তোমরা এখনো মজা পাও না, এই জন্য শেয়ার করতেছো না। দাঁড়াও একটু মজা দেই, মজা দেওয়ার পরে কিন্তু শেয়ার করতে হবে। দাঁড়াও, এখনো তো মজা পাও নাই, আর একটু মজা দেই। খেয়াল করো, খেয়াল করো। এখন আমরা কি শিখবো? ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই যে এই চারটা শিখতে হবে না, এই চারটা সম্পর্কে জানতে হবে না, আমরা এখন ডেসিমালটা শিখবো। খেয়াল করো, যে কোন একটা সংখ্যা পদ্ধতি যদি শিখতে চাও, এখন সংখ্যা পদ্ধতি মানে কি? মানে সংখ্যা যে লিখো না, এই লিখার কিছু নিয়ম কানুন থাকতে হবে না, নিজের ইচ্ছা মতো তার লেখা যাবে না। একটা পুরো বিশ্বে সবাই মিলে একটা নিয়ম বানাইছে, এই নিয়ম মেনে তোমাকে সংখ্যা লিখতে হবে। এটাকে বলে সংখ্যা পদ্ধতি। তাহলে এরকম সংখ্যা পদ্ধতি তোমাকে কয়টা নিয়ম শিখতে হবে? ডেসিমালও তোমাকে সংখ্যা লেখা শিখতে হবে, বাইনারিতে শিখতে হবে, অক্টালে শিখতে হবে, হেক্সাডেসিমালও, মোট 4 ভাবে সংখ্যা লেখা শিখতে হবে। এবং আমি তোমাকে আরেকটু প্রো বানাই দিব। প্রো বানানোর পরে তুমি হাজার হাজার পদ্ধতিতে সংখ্যা লিখতে পারবা। আগে 4টা শিখো, তারপর হাজার হাজারটা শিখিও। কেমন? দেখো লক্ষ্মী বাচ্চারা, এখন একটা সংখ্যা যখন বানায়, একটা সংখ্যা পদ্ধতি যখন বানাইছে, মানে একটা সংখ্যা লিখার পদ্ধতি যখন বানানো হয়, তখন মেইনলি 3টা জিনিস লাগবে। 3টা জিনিস ছাড়া কখনো সংখ্যা বানানো যাবে না। কোন পদ্ধতিতে সংখ্যা লিখবা, এটার জন্য একটা 3টা জিনিস মাস্ট লাগবে। দেখো কি কি। এই যে বেস, এতক্ষণ ধরে চিল্লাচ্ছিলাম না, বেস 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 মানে কি বলো তো লক্ষ্মী বাচ্চারা? বলো, কমেন্টে লিখো তো বেসের বাংলাটা কি। সবাই লিখো কমেন্টে, কমেন্টে সবাই লিখো বেসের বাংলা কি, বেসের বাংলা কি, বেসের বাংলা কি। লিখো 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 লিখো, সবাই লিখো, সবাই লিখো, বেসের বাংলা কি। হ্যাঁ, কে ড্রামা দেখবো না? অবশ্যই দেখবো। কত সুন্দর সুন্দর ছেলে মেয়ে ওখানে মানে প্রেমের কাহিনী দেখায়, কত সুন্দর রোমান্টিক। কোরিয়ান লাভ, সবসময় কোরিয়ান লাভ পাবা। যারা যারা শেয়ার করছো সবার জন্য কোরিয়ান লাভ। বলো, শেয়ার করো। এখন দেখো বেস, বেস মানে হচ্ছে ভিত্তি। এখন এই ভিত্তি মানে কি দেখো তো, এই যে দেখো আমার হাত একটা ভিত্তি, এই হাতের উপর আমি কলমটা দাঁড় করাইছি। তার মানে তুমি যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছো সেটা একটা ভিত্তির উপর আবিষ্কার করছো। একটা ভিত্তি থাকতে হবে, ঘর বানানোর জন্য একটা ফ্লোর থাকতে হবে। ফ্লোর, ফ্লোর এটাকে কি বলে? আমি তো ভুলে গেলাম, কি বলে? বেসমেন্ট থাকতে হয় না, ফাউন্ডেশন থাকতে হয় না? তাহলে একটা সংখ্যা, মনে করো তোমরা 5 জন মিলে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করবা, তাহলে এই প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোন ভিত্তির উপর তুমি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করবা। এখন আসো ভিত্তি জিনিসটা কি। তাহলে ভিত্তি হচ্ছে কিরকম, এই যে এখানে ডেসিমাল লেখা দেখতেছো না, তাহলে ডেসিমাল মানে 10 বলছিলাম না, তার মানে তোমরা এখানে ভিত্তি ধরছো 10 কে। দেখবা কত পান্তাবাদ, 10 কে তোমরা ভিত্তি ধরছো। মানে 10 হচ্ছে তোমাদের, তোমরা বানাচ্ছ সংখ্যা পদ্ধতি, আমি না, তোমরা বানাচ্ছ। তাহলে তোমাদের সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এখন তুমি মজা পাবা। তাহলে 10 ভিত্তি মানে কি জানো? মানে এই ডেসিমাল পদ্ধতিতে যতগুলো সংখ্যা লিখবা, সবগুলা সংখ্যা, আমরা কি জানি সংখ্যা লেখার জন্য অঙ্ক দরকার হয়, ডিজিট দরকার হয়। তাহলে কোন একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি যদি 10 হয়, তাহলে সেই সংখ্যা পদ্ধতিতে ডিজিট হবে কয়টা? 10টা, অটোমেটিক্যালি হবে 10টা। এটা নিয়ম। মানে কি? মানে তুমি এখান থেকে, তুমি এখানে শুধু জিরো ইউজ করতে পারবা, জিরো দিয়ে সংখ্যা লিখতে পারবা 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা, 8 9, এই 10টা অঙ্ক দিয়ে তুমি ডেসিমালের সব সংখ্যা লিখতে পারবা, এর বাইরে কিছু লিখতে পারবা না। মানে কি? মানে আমি একটা সংখ্যা লিখলাম ধরো 2f এবং ব্র্যাকেট দিয়ে লিখলাম 10,
এই যে ব্র্যাকেট দিয়ে যে 10 লিখলাম, এটা মানে বোঝাচ্ছে এটা একটা 10 ভিত্তিক সংখ্যা, মানে ডেসিমালের সংখ্যা। এবং এই ব্র্যাকেটের পাশে যে 10, এটাকে কি বলে জানো? এটাকে কি বলে? এগুলো এমসিকিউ, লিখে ফেলো। এটাকে বলা হয় সাফিক্স, এটাকে বলা হয় সাফিক্স, এটাকে বলা হয় সাফিক্স, এটাকে বলা হয় সাবস্ক্রাইব, এটাকে বলা হয় সাবস্ক্রাইবড, সাবস্ক্রাইবড, এটাকে বলা হয় রেডিক্স। এগুলো সব এমসিকিউ। এই যে 10, এই জিনিসটাকে। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে তুমি লিখলা 2f ব্র্যাকেট দিয়ে 10, তার মানে কি এখানে কয়টা অঙ্ক আছে? দুইটা অঙ্ক, একটা 2 একটা f। এখন আমাকে বলো, এই যে 2 আর f দিয়ে যে তুমি একটা সংখ্যা লিখলা, এই সংখ্যার পাশে আবার 10 দিলা, মানে বুঝাইলা এটা একটা ডেসিমালের সংখ্যা। প্রশ্ন হচ্ছে এটা কি ডেসিমালের সংখ্যা হইতে পারবে? ইয়েস অথবা নো, ঝটপট বলো, ঝটপট, ইয়েস অথবা নো। আমি কি বলছি, তোমার ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, সেখানে তুমি ডিজিট ব্যবহার করতে পারবে কয়টা? 10টা। সেই 10টা ডিজিট দিয়ে তোমাকে ডেসিমালের সব সংখ্যা লিখতে হবে। এই ডিজিটের বাইরে কোনো কিছু দিয়ে তুমি সংখ্যা লিখতে পারবে না ডেসিমালের। এখন আমি তো লিখলাম এফ, এফ বলতে কোনো কিছু এখানে আছে, তার মানে কি এটা ডেসিমালের সংখ্যা হবে? হবে না। এটাই হলো মেইন কাহিনী। এখন মজার প্রশ্ন করব, তুমি অ্যান্সার দিবা। প্রথম কথা হচ্ছে, প্রশ্ন করতে হবে। প্রথম কথা হচ্ছে, ভাইয়া আমার ভিত্তি হলো 10, কারণ আমার নাম হচ্ছে ডেসিমাল। তাহলে 10টা ভিত্তি মানে 10টা ডিজিট। তাহলে আপনি ডিজিটটা 0 থেকে কেন শুরু করছেন? এটা তো 1 থেকে শুরু করা যাইতো। বলো 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 বলো। এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ডিজিট কেন 0 থেকে শুরু হয়? বলো তো, একটু আগে পড়াইছি না? কেন পড়াইছি বুঝতেছো এখন? তুমি আরো অবাক হবা, শুধু ধৈর্য ধরে বসো। এই যে ডিজিট গুলো যে 10টা ডিজিট, আমি তো 1 থেকে লিখতে পারতাম, 1 2 3 থেকে লিখতে পারতাম 10টা ডিজিট, আমাকে কেন 0 ব্যবহার করতে হয়েছে? বলো 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 বলো। ইয়েস, এই যে মজা। এখন বলো, এখন বলো, কেন আমাকে 0 দিয়ে করতে হবে? সৃজনশীল এখান থেকে অ্যান্সার হয়ে যাবে, তুমি শুধু ক্লাসটা করো, শুধু ক্লাসটা করো। কারণ একটু আগে আমি বলছি, কারণ পজিশনাল সংখ্যা পদ্ধতিতে 0 ব্যবহার করতে হয়। এই যে দেখো, 0 ব্যবহার করতে হয়, নন পজিশনালে 0 ব্যবহার করা যায় না। এই জন্য ডিজিটটা 0 দিয়ে শুরু করতে হবে। এখন খেয়াল করো, এরপরে তোমার কি লাগবে? দেখো, একটা বেস, একটা ডিজিট, আর একটা লাগবে পজিশনাল ভ্যালু। এখন এই পজিশনাল ভ্যালু গুলো কিরকম? পজিশনাল ভ্যালু গুলো হচ্ছে, মনে করো ডেসিমাল আমরা কিরকম সংখ্যা লিখি, মনে করো লিখলাম 53.25, তাহলে এটা হচ্ছে দশমিক সংখ্যা, এই পাশে পূর্ণ সংখ্যা, এই পাশে ভগ্নাংশ সংখ্যা। তাহলে ডেসিমালে কয় ধরনের সংখ্যা? 2 ধরনের, একটা পূর্ণ, এটা ভগ্নাংশ। তাহলে আমার এই যে স্থানীয় মান, এটাও হবে 2 রকম, মাঝখানে বসবে দশমিক বা রেডিক্স পয়েন্ট, এটাকে কি বলা হয়? রেডিক্স পয়েন্ট অথবা দশমিক বিন্দু। এই পাশে বসবে পূর্ণ সংখ্যা, ওই পাশে ভগ্নাংশ। এবং এই যে স্থানীয় মানগুলো তৈরি হবে 10 10 দিয়ে, 10 10 10 10, এইখানেও 10 10 10। কেন 10? কারণ আমার ভিত্তি হচ্ছে 10, ভিত্তি 10 হইলে ডিজিট হবে 10টা, স্থানীয় মান তৈরি হবে 10-এর উপর। এখন 10-এর উপর কিভাবে তৈরি হবে দেখো তো। এই পাশে হচ্ছে পূর্ণ সংখ্যা, বলে দিছি, এই পাশে ভগ্নাংশ সংখ্যা মানে দশমিক সংখ্যা। তাহলে এই পাশে তুমি পাওয়ার বসাবা। স্থানীয় মান কিভাবে তৈরি হয়? পাওয়ার দিয়ে। প্রথমে 0 বসাবা, তারপর 1, তারপর 2, তারপর 3, আর এখানে -1 -2 -3, এইভাবে স্থানীয় মানগুলো তৈরি হবে। এখন এখান থেকে তুমি কিচ্ছু বুঝো নাই, তুমি স্থানীয় মান খালি মুখস্থ করছো। তোমাকে আমি বুঝাই। প্রথম কথা হচ্ছে ডিজিট কি কাজে লাগে, কারণ ডিজিটের এক কথায় বলে দিচ্ছি, ডিজিট হচ্ছে কয়টা? ডেসিমালের ডিজিট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তার মানে ডেসিমালের সংখ্যা লিখতে হবে শুধুমাত্র 0 থেকে 9 দিয়ে। এখানে যদি তুমি এরকম করে লিখো 2f এবং ব্র্যাকেট দিয়ে লিখো 10, তাহলে এটা কখনো ডেসিমালের সংখ্যা হবে না। কথা শেষ। এরপর আসো পজিশনাল ভ্যালু কি কাজে লাগে। তাহলে পজিশনাল ভ্যালু দেখো কিভাবে পাইছি আমরা। এই যে 10, এই যে 10 10 10, খেয়াল করো, 10, তারপরে 10 10 10, এখানে হচ্ছে 10⁻0, এখানে 1, এখানে 2, এখানে 3, এভাবে করে চলবে। এখানে হচ্ছে -1, এখানে -2, এখানে হচ্ছে -3। এখন দেখো 10⁻0 মানে হচ্ছে কত? 1, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 100, এটার মান হচ্ছে 100, এটার মান হচ্ছে 1000। ওই যে একটু আগে আমি তোমাকে বলছিলাম না, একক দশক শতক এগুলো কোত্থেকে আসে? একক দশক শতক কি মুখস্থ করছো? না, এইখান থেকে আসছে। দেখো, একক দশক শতক হাজার উজ্জত লক্ষ, এইভাবে চলবে। এই স্থানীয় মানগুলো এখান থেকে আসছে, ভিত্তি থেকে আসছে, 10 থেকে আসছে। খেয়াল করছো? এরপরে দেখো এইখানে কি হবে? 0.1 0.01 0.001, অথবা আমি যদি একটু ভেঙে দেখাই, খেয়াল করো, দেখো কোত্থেকে কি আসছে। দেখো এই যে এখানে 10⁻⁻1 মানে কি? 1/10,
এটা 1/10 স্কোয়ার মানে 100, এটা 1/1000, এই যে। আর 1 কে 10 দিয়ে ভাগ করলে 0.1, 100 দিয়ে ভাগ করলে 0.1001। এখন দেখো এই পাশে যেগুলো মান বের হয়েছে সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, 1, 10, 100, 1000 সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, মাঝখানে হচ্ছে কি দশমিক। এই পাশে যতগুলো মান বের হয়েছে সবগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ স্থানীয় মানগুলো হচ্ছে কি ভগ্নাংশ, স্থানীয় মানগুলো হচ্ছে ভগ্নাংশের স্থানীয় মান। এখন খেয়াল করো ডেসিমালের সংখ্যা কয় ধরনের? 2 ধরনের, লিখছিলাম না একটু আগে 53.25, তার মানে একটা পূর্ণ একটা ভগ্নাংশ, এজন্য স্থানীয় মান হবে 2 ধরনের, একটা ভগ্নাংশ একটা পূর্ণ। এখন এখান থেকে দুইটা প্রশ্ন আছে, দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি যে পূর্ণ অংশ, এই যে এটা ভাগ করে দিলাম, পূর্ণ অংশের মধ্যে সবগুলো প্লাস বসাইছেন, এই যে 0, +1, +2, +3, কিন্তু এখানে মাইনাস বসাইছেন কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাই আপনি এখানে 0 বসাইছেন কিন্তু এখানে 1 থেকে শুরু করছেন, এটা কেন? দুইটা প্রশ্ন, অ্যান্সার দিচ্ছি, খেয়াল করো। এইখানে আমরা কি বসাইছি? 0 থেকে প্রথমে কি বসাইছি? প্লাস বসাইছি সবগুলা, 0, 1, 2, 3। কেন প্লাস বসাইছি? কারণ প্লাস বসানোর কারণে একক, দশক, শতক, হাজার মানগুলো আসছে, এই মানগুলো পূর্ণ সংখ্যায় আসছে। এবং যদি এখানে প্লাস না বসাইতাম তাহলে পূর্ণ সংখ্যায় স্থানীয় মান আসতো না। এখন পূর্ণ সংখ্যায় স্থানীয় মান কেন দরকার? কারণ এই দশমিকের এই পাশে সবসময় পূর্ণ সংখ্যা বসে, মানে 53, এরপরে দশমিক। আর এইখানে কেন মাইনাস হয়েছে মানগুলা? কারণ মাইনাস যদি না হয় তাহলে 1/10 হইতো না, 1/10 না হলে 0.1 আসতো না। এখন 0.1 মানে কি? মানে এগুলো ভগ্নাংশের মান। আর এইখানে স্থানীয় মানগুলো ভগ্নাংশ কেন লাগবে? কারণ এই পাশে তো ভগ্নাংশ সংখ্যাই বসবে, মানে 0.25 বসবে। তাহলে এই পাশে পূর্ণ সংখ্যা বসবে দেখে পূর্ণ মান লাগবে, পূর্ণ মানের জন্য প্লাস বসাইছি। এই পাশে দশমিক সংখ্যা বসবে দেখে দশমিকের স্থানীয় মান লাগবে, দশমিকের স্থানীয় মানের জন্য মাইনাস বসাইছি। 1 নম্বর প্রশ্ন উত্তর শেষ। 2 নম্বর প্রশ্ন ছিল আপনি এখানে 0 দিয়ে শুরু করছেন, এখানে 1 দিয়ে শুরু করছেন, কারণ কি? কারণ হচ্ছে ভাইয়া 0 তো 0 মানে +0 আছে, কিন্তু -0 বলতে কোনো কিছু আছে? তাহলে -0 বলতে কোনো কিছু যেহেতু নাই সেজন্য এখানে -0 বসে নাই। বলো ক্লিয়ার হইছো? ক্লিয়ার হইছো সব? এত ডিটেলস আগে কখনো পড়ছো? মাথায় প্রশ্ন আসছে এগুলো নিয়ে, নাকি খালি মুখস্থ করে গেছো? এত ডিটেলসে পড়াচ্ছে কেন জানো? সিকিউ পারার জন্য। তোমার মনে হচ্ছে ভাইয়া এগুলো তো বোরিং পড়া, এখান থেকে কি হবে? তুমি একটু পরে দেখবা না এখান থেকে কি হবে, এখান থেকে সিকিউ কিভাবে সমাধান করবা, এখান থেকে এমসিকিউ কিভাবে সমাধান করবে, একটু পরে দেখবা। এই যে বোরিং লাগে না তোমার কাছে আইসিটি পড়তে? তোমাদের ভাইয়ারা, সো কল্ড ভাইয়ারা তোমাদেরকে একদম শর্টে পড়াইছে না? এই যে বুঝাই পড়ায় নাই, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে নাই, এই যে প্রত্যেকটা জিনিস ভেঙে দেয় নাই, এজন্যই তুমি আইসিটি তে ফেল করো, কারণ তুমি শর্টে শিখতে চাও। আইসিটি শর্টে হবে না, ডিটেলসে ভেঙে কারণ সহ শিখতে হবে। বলো ভালো লাগতেছে কিনা? বলো সবগুলো প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার হয়েছে কিনা? সবগুলো প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার হয়েছে কিনা? বলো এরকম ডিটেলসে পড়তে ভালো লাগতেছে? ডিটেলসে পড়তে ভালো লাগতেছে? আচ্ছা, এখন দেখো সবচেয়ে মজার জিনিস হচ্ছে ডেসিমাল সংখ্যা লেখার নিয়ম, টার্গেট মেথড। এটা আরিয়ান ভাইয়ের ইনভেন্ট করা, আমার আবিষ্কার করা মেথড, পুরো বাংলাদেশে কোথাও পাবা না। এখন তুমি মজা পাবা। দেখো ডেসিমাল সংখ্যা কিভাবে লিখবা? প্রথমে কত থেকে কত লিখবা? 0 থেকে 9 পর্যন্ত লিখে ফেলবা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, প্রথমে 0 থেকে 9 পর্যন্ত লিখে ফেলবা। এখন 9 এর পরে কিভাবে লিখবা? অনেকে তোমাকে এটা এত কঠিন করে শিখাবে তোমার মাথায় আওলাই যাবে। তুমি আজকে আমার কাছে পান্থাবাতের মতো শিখো, পান্থাবাত। এবং টার্গেট মেথডে যদি শিখো তোমার কি কি উপকার হবে তোমার কোনো আইডিয়া নাই। খেয়াল করো কিভাবে করবা। প্রথমে তুমি 0 থেকে 9 পর্যন্ত লিখে ফেলবা, এরপর তুমি কি করবা? আবার তুমি 0 থেকে 9 পর্যন্ত লিখে ফেলবা, আবার তুমি 0 থেকে 9 পর্যন্ত লিখে ফেলবা। আচ্ছা, আমরা আবার এই পাশে লিখি 0 থেকে 9 পর্যন্ত। দেখো খেয়াল করো, টার্গেট মেথডের মজাটা দেখাচ্ছি আমি তোমাকে। এটা যে কি জিনিস, এটা যদি অন্য কাউকে পড়াইতে দেখো তার মানে আমার থেকে দেখে পড়াচ্ছে, কারণ এটা আমি একমাত্র এভাবে পড়াই। খেয়াল করো 0 থেকে 9 পর্যন্ত লিখছি না? এখন দেখো আমি আবার 0 থেকে 9 পর্যন্ত লিখবো, আবার দেখো 0 থেকে 9 পর্যন্ত আমি কি করবো রে? লিখবো। এই যে 0 থেকে 9 পর্যন্ত। এখন দেখো আমাদের মেথডের নাম হচ্ছে টার্গেট মেথড।
তাহলে এই যে 9 এর পরে সংখ্যা কত হবে সেটা আমরা টার্গেট মেথডে লিখবো। তো টার্গেট মেথড মানে কি জানো? উপরে যে সংখ্যাগুলো লিখছো এগুলোকে টার্গেট করবা। যেমন প্রথম আছে 0, তাহলে 0কে যদি টার্গেট করো কোনো লাভ হবে না, কারণ যে কোনো সংখ্যার শুরুতে 0 থাকলে ওটার কোনো দাম নাই। তাহলে 0কে টার্গেট করে লাভ নাই। আমাকে টার্গেট করতে হবে 1 থেকে। তাহলে আমি প্রথমে 1 কে টার্গেট করব। তাহলে 1 কে টার্গেট করে আমি সবগুলো 1 বসাবো। এই যে সব 1 সব 1 সব 1 19 পর্যন্ত সব 1 শেষ। 10 থেকে 19। এরপরে কি করব দেখো, এখানে কি ছিল 19, এরপর আমি আবার 0 থেকে 9 পর্যন্ত লিখবো। তাহলে আমি প্রথমে 1 কে টার্গেট করছি, এবার কাকে টার্গেট করব? 2 কে। তার মানে শুরু হবে কি 19 এর পরে 20, এখান থেকে চলবে 29 পর্যন্ত। আবার আমি 0 থেকে 9 পর্যন্ত টার্গেট করব, মানে লিখে ফেলবো। এরপর টার্গেট করবো কাকে? 3 কে। তাহলে লিখবো কি 30 থেকে 39। এরপর আমি আবার 0 থেকে 9 পর্যন্ত লিখবো। এরপরে কাকে টার্গেট করবো? 4 কে টার্গেট করলে হবে 40 থেকে 49। এরপর আবার 0 থেকে 9 পর্যন্ত লিখবো। এরপর টার্গেট করবো কাকে? 5 কে। তাহলে হবে 50 থেকে 59। আচ্ছা, মনে করে এরকম টার্গেট করলাম, করতে করতে আমি 99 পর্যন্ত আসলাম। কত পর্যন্ত? 99। মানে 0 থেকে 9 পর্যন্ত লিখলাম, এখানে 99 হইলো। এরপরে কি করব? এরপরে কি করব? আমি আবার সেম পদ্ধতি, কিন্তু সেম 0 থেকে আমি আবার 9 পর্যন্ত লিখব। আমি এখানে 6 কে টার্গেট করছি, 7 8 9 পর্যন্ত টার্গেট করে ফেলছি। 9 পর্যন্ত টার্গেট করে 99 পাইছি। এখন কাকে টার্গেট করতে হবে? বলো 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 বলো, কমেন্টে বলো কাকে টার্গেট করতে হবে, কাকে টার্গেট করতে হবে, বলো কাকে টার্গেট করতে হবে এখন। বলো কাকে টার্গেট করতে হবে, কাকে টার্গেট করতে হবে এখন, বলো কাকে টার্গেট করতে হবে এখন, কাকে টার্গেট করতে হবে বলো এখন, কাকে টার্গেট করতে হবে? দেখি কে পারো, দেখি কে পারো। ইয়েস, এই যে এখন 10 কে টার্গেট করবা। 10, এই যে 9 এর পরে 10, তার মানে এখানে বসবে 10, এখানে বসবে 10, অর্থাৎ তুমি পেয়ে যাবা 100 থেকে 109। আচ্ছা, আরো মজা দেখো, মনে করো এখানে 0 থেকে 9 পর্যন্ত লিখলাম, আর আমরা টার্গেট করতে করতে এই যে 10 কে টার্গেট করলাম, 11 12 13 এরকম টার্গেট করতে করতে 99 গেলাম, মানে 99 990 থেকে 999 পর্যন্ত গেলাম। এরপরে কি হবে? এরপরে তুমি সেম কাজটাই করবা, 0 থেকে 9 পর্যন্ত লিখবা। এরপরে তুমি 99 কে টার্গেট করার পরে কাকে টার্গেট করবা? 100 কে টার্গেট করবা। তার মানে এখানে বসবে 100, এখানে বসবে 100। এই যে হয়ে গেল 999 পরে 1000, 1000 এর সাথে থেকে 1009 পর্যন্ত। এরপরে আবার 0 থেকে 9 পর্যন্ত লিখো। 0 থেকে 9 পর্যন্ত লিখে কাকে টার্গেট করবা? 100 কে টার্গেট করছো না, 101 কে টার্গেট করো। এবং এই টার্গেট মেথড দিয়ে তুমি কয়টা এমসিকিউ সলভ করতে পারবা জানো? তোমার এমসিকিউ আসে না, অমুক সংখ্যার আগের সংখ্যা, অমুক সংখ্যার পরের সংখ্যা, ওগুলা তুমি হাতের তুলিতে সলভ করবা, দেখবা এখন তোমার মজা শুরু হয়েছে। দেখো এখন খুব তাড়াতাড়ি পড়াবো। বাইনারি মানে কি? বাইনারি মানে কি? বাই বাই মানে 2, বাইলেটারাল সিরিজ, দুই দেশের পক্ষে খেলা হয়। উনো বাই বাই মানে 2, তাহলে বেস কত রে ভাইয়া? বেস হচ্ছে 2। ডিজিট কয়টা হবে? 2টা। কোথা থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে, কারণ পজিশনালে 0 এর ব্যবহার আছে, নন পজিশনালে 0 এর ব্যবহার নাই। পজিশনালে 0 এর ব্যবহার আছে দেখেই ডিজিটকে 0 থেকে শুরু করতে হয়। জীবনে কোনোদিন প্রশ্ন আসছে যে আমরা ডিজিট লেখার সময় কেন 0 দিয়ে শুরু করি? কারণ পজিশনালে 0 ইউজ করা হয়। তাহলে দুইটা ডিজিট, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এখন এগুলোকে আমরা ডিজিট বলবো না, কারণ বাইনারি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতি। এটা কোথায় কোথায় ইউজ হয়? এটা হচ্ছে, এটা কোথায় কোথায় ইউজ হয়? এটা বিভিন্ন কম্পিউটারে, মানে যত কম্পিউটার দেখবা, ইলেকট্রনিক ডিভাইস দেখবা, সবখানে এটা ইউজ হয়। এজন্য এটাকে আমরা বিট বলবো, ডিজিটের পরিবর্তে বিট। এখন বিট কোত্থেকে আসছে? বাইনারি থেকে বি আসছে, ডিজিটের লাস্টের আইটি, এই যে আইটি, আইটি এখান থেকে আইটি বসছে, এটাকে আমরা বিট বলবো। তাহলে বাইনারির বিট হচ্ছে কয়টা? 2টা। স্থানীয় মান কয়টা হবে? স্থানীয় মান কিরকম হবে? এখানে 2, এটা দশমিক বিন্দু, মানে বাইনারি বিন্দু। যদি সাধারণভাবে বলে এটার নাম কি তাহলে রেডিক্স পয়েন্ট। যদি দশমিক এর ক্ষেত্রে বলে তাহলে দশমিক বিন্দু, বাইনারি ক্ষেত্রে বললে দশমিক বাইনারি বিন্দু, অক্টাল বিন্দু, হেক্সাডেসিমাল বিন্দু। আসো এখন একটু ক্লাসটা টানি। তাহলে 2 2 2 বসাই দাও, 2 2 2 বসাই দাও। এরপরে 0 1 2 -1 -2 -3 এবার করে বসবে, ঠিক আছে? তাহলে এই পাশে মানগুলো কিরকম হবে? 1 2 4 8 16 32 64 128, তারপরে কত? 256 512 1024। এভাবে করে মুখস্থ করে ফেলবা। আর এই পাশে কত হবে? 1/2 1/4 1/8। ক্লিয়ার?
ক্লিয়ার? এরপরে বাইনারি সংখ্যা লেখার নিয়ম, টার্গেট মেথড। তাহলে প্রথম হচ্ছে ডিজিট লিখে ফেলবো, ডিজিট কয়টা? 0 আর 1। এরপরে আবার 0 আর 1 লিখে ফেলবো। এখন আমরা টার্গেট করব কাকে? 0 কে তো টার্গেট করো আপনি, 1 কে টার্গেট করো। তাহলে 1 1। এরপরে কি? আবার 0 1 লিখে ফেলবো, আবার 0 1 লিখে ফেলবো। এরপরে টার্গেট করো কাকে? 10। তাহলে এখানে 10, এখানে 10। এখন আবার কি লিখবো? 0 আর 1 লিখে ফেলবো। ওই যে দেখো একদম এটার মতো 0 থেকে 9 পর্যন্ত ডিজিট গুলা লিখে ফেলবো, 0 থেকে 9, দেখছো? তারপর টার্গেট করে করে বসাবো। এখানেও ঠিক সেম, 0 আর 1 লিখে ফেলছি, এরপর 1 কে টার্গেট করছি, 0 1 লিখছি, তারপর 10 কে টার্গেট, 0 1 লিখছি, 11 কে টার্গেট, 11। অনর্গল লিখতে পারবা, কিয়ামত পর্যন্ত লিখতে পারবা, কিয়ামত। আবার 0 আর 1 কে টার্গেট করো, এবার লিখে ফেলো। এবার কাকে টার্গেট করবা? 100 কে টার্গেট করো, 100 100। আবার 0 আর 1 লিখো, এরপরে কাকে টার্গেট করবা? এই যে 100 এর পর 101 101 101। মজা পেলে লাভ কমেন্ট দাও, লাভ কমেন্ট দাও। আমি শুধু লাভ কমেন্ট দেখতে চাই। যতজনই ক্লাস করতেছো লাভ কমেন্ট দাও, লাভ কমেন্ট দিয়ে একটু 5 জন করে মেনশন করো প্লিজ। বলো এইভাবে কেউ শিখাইছে? এইভাবে কেউ শিখাইছে? আচ্ছা এখন না, এখন না, আমি আরো শিখাই। দেখো অক্টালে, দেখো অক্টাল মানে কি? অক্টা মানে 8, তার মানে বেস হচ্ছে কত? 8। ডিজিট হচ্ছে কয়টা? 0 1 2 3 4 5 6 7। মোট কয়টা? 8টা, 0 সহ 8টা। তাহলে 8টা। এখন ডিজিটের ইম্পর্টেন্স কি? ডিজিটের ইম্পর্টেন্স বুঝাইছি না? মানে কি এই ডিজিট গুলা দিয়েই তুমি অক্টালের সংখ্যা লিখতে পারবা। সংখ্যা লেখার জন্য ডিজিটের দরকার হয়, ডিজিট ছাড়া সংখ্যা লেখা যায়? তাহলে কোন পদ্ধতিতে কোন ডিজিট ইউজ করবা? তুমি দেখো না, আমি যদি এরকম করে একটা সংখ্যা লিখি 7 8, ব্র্যাকেট দিয়ে লিখলাম 8, বলো এটা রাইট নাকি রং? কমেন্ট করো, রাইট নাকি রং? বলো রাইট নাকি রং? বলো রাইট নাকি রং? রাইট নাকি রং? রাইট নাকি রং? রাইট নাকি রং? কমেন্ট করো, রাইট নাকি রং? ইয়েস, এটা রং। কারণ দেখো অক্টালের ডিজিট কখনো 7 এর উপরে যাবে না, তার মানে 8 হইতে পারবে না। ভেরি গুড। এরপর স্থানীয় মানগুলো কিভাবে বসবে? এখানে রেডিক্স পয়েন্ট মানে অক্টাল বিন্দু, এখানে 8 8 8 করে বসাও, 8 8 8 8 8 8। এরপর বসাও 0 1 2 বসতে থাকবে, -1 -2 -3 এভাবে বসতে থাকবে। শেষ, অক্টালের এগুলো শেষ। এখন দেখো টার্গেট মেথড, দেখো কি উপকার দিবে তোমাকে, কি উপকার দিবে। 0 থেকে 7 পর্যন্ত লিখে ফেলো, 0 1 2 3 4 5 6 7। 0 থেকে 7 পর্যন্ত লিখে ফেললাম, 0 থেকে 7 পর্যন্ত লিখে ফেললাম। দেখো টার্গেট মেথড মানে কি? এরপরে কি করব? এরপর আমি আবার 0 থেকে 7 পর্যন্ত লিখবো, আগের মতো ডেসিমালে যেভাবে লিখছি, বাইনারিতে যেভাবে লিখছি। 0 থেকে 7 লিখছি, আবার 0 থেকে 7 লিখছি। এখন বলো টার্গেট কাকে করবা? 0 কে করবা নাকি 1 কে করবা? 0 কে টার্গেট করবা নাকি 1 কে করবা? 0 কে টার্গেট করে কোনো লাভ আছে? নাই। তাহলে কাকে টার্গেট করবা? বলো। অনর্গল, অনর্গল তুমি লিখতে পারবা, অনর্গল বাইনারি লিখতে পারবা, অনর্গল অক্টাল, অনর্গল হেক্সাডেসিমাল, অনর্গল এমসিকিউ সলভ করতে পারবা। পুরো বাংলাদেশে তুমি এই মেথডের নাম শুনবা না, পুরো বাংলাদেশে। দেখো এই বলো না পোলাপাইন, কাকে টার্গেট করবা? লিখো না, নিজে নিজে লিখো না তোমরা। ইয়েস, 1 কে টার্গেট করবা, 1 কে টার্গেট করবা। খেয়াল করো কাকে টার্গেট করবা? 1 কে। এই যে দেখো, তাহলে 7 এর পরে কত হবে? 10 11 12 13 14 15 16 17। এরপরে কত হবে? দেখো এই যে 17 হয়ে গেল। এরপরে 0 থেকে 7 লিখে ফেললাম। এরপরে কাকে টার্গেট করবা? 2 কে টার্গেট করবা। তাহলে কত হবে? 17 এর পরের সংখ্যা হবে 20। এরপরে কতটুক যাবে? 27 পর্যন্ত যাবে। এরপর আবার 0 থেকে 7 পর্যন্ত লিখে ফেলো। তাহলে অক্টালে 27 এর পরের সংখ্যা কত হবে বলো? 3 হবে না? 3 টার্গেট করো, তাহলে 30। 30 থেকে 37 পর্যন্ত লিখে ফেললা। আবার 0 থেকে 7 পর্যন্ত লিখো। এরপর কাকে টার্গেট করবা? 4 কে টার্গেট করবা। তাহলে 40 থেকে 47 পর্যন্ত। মজা লাগতেছে? আচ্ছা এইভাবে মনে করো তুমি লিখছো 0 থেকে 7 পর্যন্ত লিখছো, এবং এই যে 1 2 3 4 5 6 7 পর্যন্ত টার্গেট করছো, মানে এটা 7 70 থেকে 77। এরপরে কিভাবে লিখবা? এরপরে কিভাবে লিখবা? সেম, কোনো ঘাবড়াবা না, আমি যেটা শিখাচ্ছি এটা 100% কাজে আসবে। আবার তুমি 0 থেকে 7 পর্যন্ত লিখবা, এবং এতক্ষণ তুমি 7 কে টার্গেট করছো। তাহলে তুমি এখন এদিকে তাকাও,
5 কে টার্গেট করে ফেলছো, 6 কে, 7 কে, 7 পরে কি আছে 10, তার মানে 10 কে টার্গেট করবা। তাহলে এখানে লিখবা 10, এখানে লিখবা 10। অর্থাৎ অক্টালে 77 পরের সংখ্যা হচ্ছে 10, 100। 77 পরের সংখ্যা হচ্ছে 100। আরেকটা মজার জিনিস দেখাই। মনে করো তুমি কি করছো, মনে করো তুমি এদিকে একটু দেখাই, মনে করো 777 লিখছো, দেখো একদম বড় বড় সংখ্যা দিচ্ছি, মনে করো 777 লিখছো, মানে তুমি 77 কে টার্গেট করছো, 0 থেকে 7, এদিকে 77, এদিকেও 77। এরপরে কিভাবে লিখবা বলো তো? 0 থেকে 7 পর্যন্ত আমি আবার লিখলাম। এখন বলো, এতক্ষণ 77 কে টার্গেট করছো না, তাহলে 77 এর পরে কে? এই যে দেখো 77 এর পরে 100, তাহলে এখানে হবে 100, এখানে হবে 100। অর্থাৎ 777 এর পরের সংখ্যা হবে 1000, এদিকে হচ্ছে কতটুকু পর্যন্ত আসবে? 1001, 1002 এরকম করে করে 1007 পর্যন্ত আসবে। এখন টার্গেট মেথডের ম্যাজিক দেখবা। এমসিকিউ তে যদি আসে, আমি বলবো তোমরা অ্যান্সার করবা। এমসিকিউ তে যদি এইভাবে আসে, খেয়াল করো, এমসিকিউ তে যদি এইভাবে আসে, মনে করো বললাম 77 এর আগের সংখ্যা কত বলো, 77 এর আগের সংখ্যা কত বলো, পরের সংখ্যা কত বলো। কিভাবে অ্যান্সার করবো জানো? কারণ তুমি এখানে প্রথমে 7 দেখতে পাচ্ছ না, তাহলে তুমি ফার্স্টে লিখে ফেলো 0 থেকে 7 পর্যন্ত লিখে ফেলো। আমি পুরোটাই লিখলাম 0, 1, 2, 3, 4, 5, 6, 7। লাস্টে এখানে এটা হচ্ছে তো ডিজিট, আর টার্গেট হচ্ছে এটা 7 কে টার্গেট করছে, তার মানে 7, 7, 7, 7, 7, 7, 7, 7। আচ্ছা, এতটুকু লিখছো তুমি। সরি, দাঁড়াও, দেখো কিভাবে এমসিকিউ সলভ করবা ক্যালকুলেটর ছাড়া। অনেকে বলবে ক্যালকুলেটর দিয়ে ইউজ করতে, কোনো লাগবে না। দেখো তাহলে 77 এর পরে আবার কত, 0, 1, 2 এভাবে চলবে। এরপরে 7 কে টার্গেট করার পরে কাকে টার্গেট করো? 7 এর পরে কি 8 কে টার্গেট করা যায়, 9 কে, নাকি 10 কে? কারণ 8 এবং 9 অক্টাল ইউজ করা যায় না, তাহলে 10 কে টার্গেট করতে হয় না। তাহলে 7 এর পরে 10 কে টার্গেট করে লিখতে থাকো, 100, 101, 102 এভাবে যাবে। তাহলে এখন এমসিকিউ ক্লিয়ার হবে। তাহলে 77 এর আগের সংখ্যা হচ্ছে 76, পরের সংখ্যা হচ্ছে 100। কারণ অক্টালে 77 এর পরে 78 আসবে না, কারণ 8 আছে। অক্টালে 8 ইউজ করা যাবে না, 9 ইউজ করা যাবে না। 77 এর পরে 78 হবে না, 79 হবে না, 80 থেকে 89 হবে না, 90 থেকে 99 হবে না, কারণ 8 এবং 9 অক্টালে ইউজ করা যাবে না। তাহলে 77 এর পরের সংখ্যা হবে ডিরেক্ট 100। দেখছো 77 এর পরের সংখ্যা ডিরেক্ট 100। এমসিকিউ তে পারবা? বলো পারবা? এটা হচ্ছে আমাদের লাস্ট। এখানে দেখো হেক্সাডেসিমাল, তাহলে হেক্সা মানে 6, ডেসিমাল মানে হচ্ছে কত, 16, মানে 10, একসাথে যোগ করলে 16। এখন আমি তোমাকে একটা কথা বলবো, তুমি হেক্সাডেসিমাল এভাবে শিখছো, মানে অনেকবার শিখছো না, কিন্তু হেক্সাডেসিমাল তুমি কিচ্ছু শিখো নাই। এটা প্রমাণ দিব, এটা প্রমাণ দিয়ে ক্লাস শেষ করে দিব। হেক্সাডেসিমালের যে তুমি কিচ্ছু শিখো নাই আজ পর্যন্ত, কোন ক্লাসে, কোন চ্যানেলে, কোন টিচারের কাছে তুমি হেক্সাডেসিমালের কিচ্ছু শিখো নাই। দেখো প্রমাণ দিচ্ছি। বেস হচ্ছে কত, 16। তাহলে ডিজিট কয়টা হবে? 16টা ডিজিট। 0 থেকে 9 পর্যন্ত আসবে। এরপরে কত হবে? 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট হবে। এরপরে কত হবে? হ্যাঁ বলো, 10 হবে, 11 হবে, 12 হবে, 13 হবে, 14 হবে, 15 হবে। এই যে হয়ে গেল 0 থেকে 15, মোট 16টা ডিজিট। না, ঘোড়া রান্না এইভাবে তো আমরা লিখি না। আমরা লিখি কি রকম, 0 থেকে 9 পর্যন্ত লিখার পর আমরা লিখি কি, 10-এর পরিবর্তে লিখি এ, 11-এর পরিবর্তে লিখি বি, 12-এর পরিবর্তে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ। আচ্ছা, এখন মেইন খেলা শুরু। এখন তুমি বুঝবা যে আইসিটি তুমি কিচ্ছু বুঝো নাই। এতদিন যে আইসিটি পড়ছো তুমি কিচ্ছু বুঝো নাই। আমার ব্যাচের যারা স্টুডেন্ট আছো তারা অ্যান্সার দিবা না। আমি এখন প্রশ্ন করব, তারা অ্যান্সার দিবা না। আমরা এই 5 মিনিটে ক্লাস শেষ করে দিব। 9টায় বাংলা ক্লাস, বুক এটা মিস দিবা না। এখন আসো শোয়েব, আসো আমার পাশে আসো। শোয়েব, ওরা সারা জীবন আইসিটি পড়ছে। এখন আমি ওদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আমার ব্যাচের স্টুডেন্ট কমেন্ট করবো না, বাকিরা সবাই কমেন্ট করবা। দেখি শোয়েব একটু দেখাই ওদেরকে। আমার কথা হচ্ছে, এই যে 0 থেকে 9 লিখার পরে আমি কেন 10 না লিখে এ লিখলাম? এখানে তো 10 লিখার কথা। আমি কেন 11 না লিখে বি লিখলাম? কেন 12 না লিখে সি লিখলাম? বলতো। এই এ বি সি ডি ই এফ এগুলো কেন লিখতে হলো? 10, 11, 12 লিখলে কি সমস্যা হইতো? এই আমার ব্যাচের স্টুডেন্ট কেউ আওয়াজ করবো না, বাকি যারা ক্লাস করতেছো তারা বলো, তুমি যে আইসিটি কতটুকু শিখছো আমি একটু দেখি।
দেখি কে পারে। শোয়েব, যে পারবে ওর জন্য একটা টি শার্ট দিব। দেখি যে পারবে তাকে আমি কি দিব, একটা টি শার্ট গিফট দিব। আমার ব্যাচের কেউ বলবো না। 2 মিনিট সময় নিব এটার জন্য। এই কোয়েশ্চেন অ্যান্সার কে পারো দেখি। চলো 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 বাচ্চারা চলো চলো। ওমা কেউ পারতেছো না? 10 লিখে 10-এর পরিবর্তে এ কেন লিখতে হইলো? 10-এর পরিবর্তে 11-এর পরিবর্তে বি কেন লিখতে হইলো? এটা না, এর থেকে আরো ভালো জিনিস গিফট দিব। এই যে এগুলো তো আমার গিফট বক্সের আইটেম। এই যে ডায়েরি আছে, কলম আছে, ব্যাগ আছে, সব কিছু একসাথে গিফট বক্স হিসেবে দিব। যে এই কোয়েশ্চেনটার অ্যান্সার পারবে, ওপেন চ্যালেঞ্জ। যতজনই ক্লাস করতেছো ওপেন চ্যালেঞ্জ। বলো 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 বলো, পারতেছো না কেউ? না পারলে বলো যে ভাই আমরা শিখি নাই এতদিন, আমরা এতদিন শিখি নাই। বলো, না পারলে বলে দাও যে আমরা এতদিন শিখি নাই। আচ্ছা, আমরা এতদিন শিখি নাই। ইয়েস স্যার, পারবো না স্যার, পারতেছি না। চলো, অনেকেই বলতেছে স্যার পারবো না। আচ্ছা আসো, তোমাকে আমি আইসিটি শিখাই। তুমি যে এতদিন কি লেভেলের আইসিটি শিখছো এখন তুমি বুঝতে পারবা। খেয়াল করো, মনে করো এই যে ডিজিট, এই ডিজিট গুলো আমার প্রশ্ন ছিল 10 লিখলে কি সমস্যা হইতো, এ কেন লিখতে হইছে। মনে করো আমি একটা সংখ্যা লিখলাম, এর পরিবর্তে এ না লিখে আমি 10, এখানে সবগুলো 10 11 বসাইছি। কই গেল? এই তো, মনে করো আমি এখানে সবগুলো কি বসাইছি, 10 11 বসাইছি। খেয়াল করো, মন দিয়ে খেয়াল করবো। 10 11 12 13 14 15। আচ্ছা, এগুলো মনে করো এবিসিডি নাই, এগুলোই বসাইছি। মনে করো এখন আমি একটা সংখ্যা লিখলাম 210 210 210 210। এই যে শিখছি পারি না পারি না পারি না, দেখো মজা। খেয়াল করো, মনে করো আমি একটা সংখ্যা লিখছি কিসে, হেক্সাডেসিমাল, এরকম ব্র্যাকেট দিয়ে লিখলাম 16 210। আমি সেম ভাবে সেম সংখ্যায় লিখলাম 210, এটাও হেক্সাডেসিমালের সংখ্যা, এটাও হেক্সাডেসিমালের সংখ্যা। আমি এটা একটু মুছে দিচ্ছি বোঝানোর জন্য। দুইটাই 210। এই যে এখন খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, যদি এখানে 10 থাকতো ডিজিটের মধ্যে, তাহলে আমি দুইজনকে যদি ডাকি, দেখো হেক্সাডেসিমালের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত তো আছেই, এর বাইরে আবার 10ও আছে। এখন যে আমার কাছে আসছে প্রথমে, সে মনে করছে 10 হচ্ছে একটা ডিজিট আর 2 হচ্ছে আলাদা একটা ডিজিট। হইতে পারে না, কারণ এখানে তো 10 আছে, আবার এখানে কি আছে, 2 আছে। তাহলে 10 হচ্ছে একটা ডিজিট, 2 হচ্ছে একটা ডিজিট। আবার আরেকজন যে আসছে সে বলতেছে না, এইখানে 0 একটা ডিজিট, 1 একটা ডিজিট, 2 একটা ডিজিট। এখন তুমি দুইজনের কাউকে ভুল বলতে পারবা? সত্যি কথা। কারণ দেখো হেক্সাডেসিমালে যেরকম 10 আছে, হেক্সাডেসিমালে সেরকম 1 আর 0 আছে, 1ও আছে 0 আছে। এখন দেখো, যদি 10কে যদি তুমি একটা সংখ্যা খেয়াল করো, একটা সংখ্যা ধরো, তাহলে এটার স্থানীয় মান হবে কত, 16 টু দি পাওয়ার 0, মানে হচ্ছে কত 1, মানে হচ্ছে কত 1। এটার স্থানীয় মান হবে কত 1। আর এই 2 এর স্থানীয় মান হবে কত 16। আবার যদি তুমি তিনটা আলাদা আলাদা ডিজিট কল্পনা করো, তখন এটার স্থানীয় মান হবে কত 1, এটা হবে কত 16, এটা হবে কত 16 স্কয়ার। এখন এটাকে এটা দিয়ে গুণ করে মান বের করো, 10 কে 10, 16 2 গুণে 32, তার মানে হচ্ছে কত 42। কিন্তু এটার মান কি কখনো 42 হবে? এটার মান কি কখনো 42 হবে? এটার মান কখনো 42? এটা হবে 42 থেকে বেশি। তাহলে সেম সংখ্যা, একটার মান হবে 42 আর একটার মান হবে 42 থেকে বেশি। সেম সংখ্যা যার মধ্যে যদি এই 10কে সবাই একটা মনে করবে, আবার 10কে সবাই দুইটা মনে করবে, এই যে কনফিউশনটা তৈরি হয় না, এই কনফিউশনটা তৈরি না হওয়ার জন্যই 9 এর পরিবর্তে আমরা 10 না লিখি এ, আমরা লিখি এ। কারণ এই এটা কোনো কিছুর সাথে মিলে না। এই যে এটা 9 এর পরে যে এ লিখি, আমি যখন 2a লিখবো তখন সবাই বুঝতে পারবে এ মানে 10। কিন্তু আমি যদি 210 লিখি, তখন এক দল মনে করবে এটা হচ্ছে 2 এবং 10, আরেক দল মনে করবে এটা হচ্ছে 2 1 এবং 0। এই যে ঝামেলাটা হবে, এই ঝামেলাটা অ্যাভয়েড করার জন্যই
এই হেক্সাডেসিমালে কি করা হয়, এই জিনিসগুলাকে 9 পরবর্তী জিনিসগুলাকে এ বি সি ডি ই এফ দিয়ে প্রকাশ করা হয়। এবং এখান থেকে একটা এমসিকিউ খেয়াল রাখবা যে ডিজিটকে সব সময়, এগুলো তো সব ডিজিটকে সব সময়, ডিজিটকে সর্বদা এক প্রতীকে প্রকাশ করতে হয়, মানে একটা জিনিস দিয়ে প্রকাশ করতে হয়। প্রকাশ লিখে ফেলে, এগুলো কোথাও পাবো না ভাইয়া। মানে 0 থেকে 9 পর্যন্ত সবগুলো একটা জিনিস, কিন্তু এখানে যদি আমি 10 লিখি তাহলে এখানে একটা 1 একটা 0, মানে দুইটা জিনিস হয়ে যাচ্ছে না? তো এই দুইটা জিনিস হইতে পারবে না। ডিজিট যদি হয় তাহলে এ হইতে হবে, মানে একটা জিনিস হইতে হবে। যদি একটা জিনিস না হয় কি সমস্যা হবে দেখাইছি, শেষ। এখন আসো স্থানে এমন বসো। কত এখানে রেডিক্স পয়েন্ট 0, এখানে 16, এখানে 16, এখানে 16 আগের মতো, এখানে 0 1 2 বসবে, -1 -2 বসবে। চলো এখন আসো টার্গেট মেথড, খুব ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া। এই জিনিসটা তোমাকে শেখাচ্ছে, এত কাজে দিবে তোমার, এত কাজে দিবে এটা। বলো মজা লাগছে? মজা লাগছে? মজা লাগছে? এই লাভ ব্রেক দাও, এই হেক্সাডেসিমাল এটার জন্য লাভ ব্রেক দাও। এই জিনিস কি তুমি এতদিন শিখছো? কেউ তোমাকে পড়াইছে এভাবে? বলো কেউ পড়াইছে? কোথাও শিখছো এরকম করে? দেখো এখন আসো হেক্সাডেসিমাল কিভাবে লিখবো। টার্গেট মেথড মানে কি, 0 থেকে শুরু করে কত, 0 থেকে 9, তারপরে কত এ বি সি ডি ই এফ এরকম লিখে ফেলবো। আবার 0 থেকে 9 বা 0 থেকে এফ পর্যন্ত লিখে ফেলি, 0 থেকে এফ পর্যন্ত, ঠিক আছে? 0 থেকে এফ পর্যন্ত, অথবা লিখি 0 1 2 3 4 5 এরকম করে 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 এফ পর্যন্ত লিখবো। এখন আসো টার্গেট করো আবার। তাহলে প্রথমে 0 কে টার্গেট করা যাবে না, তারপরে কাকে টার্গেট করবে, 1 কে। তাহলে প্রথমে এফ এর পরবর্তী সংখ্যা হবে 1, এরকম করে 1f পর্যন্ত যাবে, 1f। আবার দেখো 0 থেকে এফ পর্যন্ত লিখবা, 0 থেকে এফ পর্যন্ত লিখার পরে 1 কে টার্গেট করছো না, 1 এর পরে 2 টার্গেট হবে, মানে 2 মানে হচ্ছে কি 1f এর পরবর্তী সংখ্যা হবে 20, এরপরে 20 থেকে 2f পর্যন্ত যাবে, এরপরে কি দিয়ে শুরু হবে, আবার 0 থেকে এফ পর্যন্ত লিখবা, এরপর 2 এর পরে 3 কে টার্গেট করবা, 3 কে টার্গেট করার পরে 3f পর্যন্ত যাবে, মানে 0 1 2 3 এরকম করে করে 9 পর্যন্ত টার্গেট করবা। 9 পর্যন্ত মনে করো টার্গেট করছো, 0 থেকে এফ, এখানে 0 থেকে 9f, বুঝছো তো? এরপরে কাকে টার্গেট করবে, একে। তাহলে আবার 0 থেকে এফ পর্যন্ত লিখো, এরপর টার্গেট করবে কাকে, এই যে এ, তাহলে 0 থেকে এফ, শেষ। তাহলে একে টার্গেট করা, প্রথমে একে করলা, তারপর বি, তারপর সি, তারপর ডি ই এফ, তাহলে লাস্টে মনে করো তুমি 0 থেকে এফ পর্যন্ত আসলা, আসার পরে এফ কে টার্গেট করলা, F0 থেকে এফ এতটুকু পর্যন্ত আসলা, F0 থেকে এফ। এখন তোমার আবার 0 থেকে এফ পর্যন্ত লিখতে হবে। লিখার পরে কাকে টার্গেট করবা দেখো তো, তুমি 1 থেকে শুরু করে সবাইকে টার্গেট করে ফেলছো এফ পর্যন্ত, তাহলে পরবর্তী কাকে টার্গেট করবা, 10 কে টার্গেট করবা, দেখছো? তাহলে এখানে বসবে 10, এখানে বসবে 10f। কথা বুঝাইতে পারছি? এইভাবে করে অনর্গল হেক্সাডেসিমাল লিখতে পারবা। এখন হেক্সাডেসিমাল লিখার পরে মনে করো আমি তোমাকে এখন এমসিকিউ কিভাবে সমাধান করবা দেখবা। মনে করো তোমাকে একটা সংখ্যা দিছে, মনে করো তোমাকে বলছো 2f, তাহলে 2f এর আগের সংখ্যা কত বলো, পরের সংখ্যা কত বলো। কিভাবে বের করবা? আমরা তো জানি 0 থেকে f পর্যন্ত লিখে ফেলছি, এবং আমাকে টার্গেট করছি কাকে, এখানে f আছে 2 আছে, তাহলে 2 টার্গেট ছিল, 20 থেকে 2f পর্যন্ত, 20 থেকে 2f, তাই না? তাহলে পুরোটা একটু লিখি, 20 থেকে 2f মানে কি, মনে করো 20, তারপরে এখানে আসলে এতগুলো লিখতে ইচ্ছে করতেছে না, মনে করো 2f পর্যন্ত লিখলাম আর কি, তাহলে 2ef, তাহলে 2e 2f, এরপর আবার 0 1 2 এরকম করে 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 f পর্যন্ত লিখলাম। লিখার পরে এখন কাকে টার্গেট করব দেখো, প্রথমে 2 কে টার্গেট করে লিখছি, 0 থেকে f পর্যন্ত বসাইছি, 2 কে টার্গেট করে লিখছি, তাহলে এখানে পরবর্তী টার্গেট হবে 3, তাহলে এখানে হবে 30 31 32 এভাবে যাবে। এখন তোমার এমসিকিউ কি ছিল, 2f এর আগেরটা কত, পরেরটা কত, তাহলে 2f এর আগের সংখ্যা হচ্ছে 2e, পরের সংখ্যা হচ্ছে 30। প্রত্যেকটা এমসিকিউ এভাবে সমাধান করবা, প্রত্যেকটা এমসিকিউ। মনে করো তোমাকে বলছে দেখো, মনে করো তোমাকে আমি আরেকটা দেই, তুমি বলো। মনে করো 4e
তাহলে 4e এর পরের সংখ্যা কত হবে বলো তো, এবং আগের সংখ্যা কত হবে বলো। 4e এর আগের সংখ্যা কত হবে, পরের সংখ্যা কত হবে বলো। বলো। হেক্সাডেসিমালের টার্গেট মেথড যারা বুঝো নাই তাদের জন্য লাস্ট বার রিপিট করে দিচ্ছি। কয়টা হচ্ছে? ওকে ওকে ওকে, লাস্ট লাস্ট দেখো, 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ, তাই না রে? এটা হচ্ছে আমার প্রথম। তারপরে দেখো এটাই থেকে বসবে, বসার পরে টার্গেট করো কাকে? 1 কে টার্গেট করো। তাহলে এখান থেকে 1 বসাও, সবখানে 1 বসে 1f পর্যন্ত যাবে, 1f পর্যন্ত যাবে। এরপর আবার লিখে ফেলো, আবার 0 থেকে কত পর্যন্ত লিখবা? আবার 0 থেকে লিখবা f পর্যন্ত, 0 থেকে লিখবা f পর্যন্ত। এই যে দেখো, আবার 0 থেকে f পর্যন্ত লিখবা। লিখার পরে কাকে টার্গেট করবা? 1 কে টার্গেট করার পর 2 কে করবা, এরকম করতে 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 f পর্যন্ত টার্গেট করবা। তাহলে এখানে ff বসবে, ff, এই যে f0 থেকে ff। এখন ff এর পরের সংখ্যা কি হবে দেখো, ff পর্যন্ত লিখলা, লিখার পরে আবার 0 থেকে f পর্যন্ত লিখলা। তাহলে তুমি প্রথমে এগুলো সব টার্গেট করে ফেলছো, f পর্যন্ত টার্গেট করে ফেলছো। তাহলে f এর পরের সংখ্যা হচ্ছে 10, তার মানে f এর পরে টার্গেট করব 10 কে, অর্থাৎ ff এর পরের সংখ্যা হচ্ছে 100। আর বুঝাইতে পারবো না ইনশাল্লাহ, যদি রিপিট করে বুঝে যাবা। বলো ক্লাস কেমন লাগছে? এখন দেখো তোমাকে আর একটা মজার জিনিস দেখাই, এই যে অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো হাতে তুলি, দেখো একটা দুটো করাই দিচ্ছে, দেখো 2 মিনিট। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার মান কিভাবে তৈরি হয়, দেখো কিভাবে তৈরি হয় দেখবা। এই যে 53 কিভাবে তৈরি হয়, এটার উপরে একটা স্থানীয় মান আছে, দেখো এটার উপরে একটা স্থানীয় মান আছে। এই স্থানীয় মানগুলো আসে বেস থেকে আসে। এখন তুমি আমাকে বলো এই 53 মান কিভাবে বের করছি? আমাকে প্রথমে 3 এর মান বের করতে হয়েছে, 3 এর সাথে স্থানীয় মানকে গুণ করতে হয়েছে, মানে 3 একে 3। তাহলে আমি নিজস্ব অঙ্কের নিজস্ব মান নিছি, মানে ডিজিট নিছি, ডিজিটের সাথে স্থানীয় মান নিছি। আবার স্থানীয় মানটা কোত্থেকে আসে? বেস থেকে আসে। তাহলে কয়টা জিনিস দিয়ে তৈরি হবে? 3টা জিনিস। একটা হচ্ছে অঙ্কের নিজস্ব মান, আমি লিখতেছি না, অঙ্কের নিজস্ব মান, তারপরে স্থানীয় মান, তারপরে বেস। এই যে ডিটেলসে পড়াইছি, যারা বোরিং হইছো দেখো, এই যে দেখো, অঙ্কের নিজস্ব মান, স্থানীয় মান, বেস, এই 3টা দিয়ে মান তৈরি হয় পজিশনালের। দেখছো অনুধাবন, এই যে এত কষ্ট করে পড়াইছি না, দেখবি তুই একটু দেখবি, দেখ এই যে দেখ এগুলো কত ইজি। এই দেখ পজিশনাল পদ্ধতিতে একটি সংখ্যার মান কিভাবে তৈরি হয়, 3টা জিনিস দিয়ে তৈরি হয়, অঙ্কের নিজস্ব মান, স্থানীয় মান, বেস। এক কথায় উত্তর শেষ। পরেরটা দেখো 298, এটা কি সঠিক? দেখো না, 298, 8 মানে কি অক্টাল? অক্টালে কি 8 ব্যবহার করা যায়, 9 ব্যবহার করা যায়? হ্যাঁ, অক্টালে কি 8 আর 9 আছে? না, তার মানে এটা সঠিক না। 1 সেকেন্ডে উত্তর। তারপরে দেখ পজিশনাল সংখ্যা পদ্ধতিকে সমষ্টিগত কেন বলা হয়? কারণ আমরা যখন সবকিছু বের করি, দেখুন এই দেখ 53 এর উপরে 1 আছে, এখানে 10, 3 একে 3, 5 10 50। এরপরে যখন ফাইনালি মান বের করতে যাই তখন আমাদেরকে যোগ করতে হয়। এই যে যোগ করতে হয়, এই জন্যই এটাকে সমষ্টি বলা হয়। এই যে 53, দেখছস? এরকম হাজার হাজার অনুধাবনমূলক প্রশ্ন তুই একদম চোখের পলে ক্যান্সার করতে পারবা। এরপরে পজিশনাল নন পজিশনাল পার্থক্য, যা বলছি তা। যেমন দেখো এখানে শূন্যের ব্যবহার আছে, শূন্যের ব্যবহার, এখানে শূন্যের ব্যবহার নাই। বারবার বলছি কথাগুলা, যা বলছি সব এখানে লেখা আছে, সব 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 এগুলো 5 স্টার, এগুলো প্রশ্নে আসবে। এই যে পজিশনাল নন পজিশনাল এত বড় করে পড়াইছি, তোমার অন্যান্য ভাইয়া হইলে কি 2 লাইনে পড়াই দিত, কিন্তু আমি এত বড় করে পড়াইছি, এটার জন্যই পড়াইছি। তারপরে দেখো এমসিকিউ দেখবা, এমসিকিউ বলছে নন পজিশনাল সংখ্যা কোনটা। দেখো 5 কিন্তু সব জায়গায় ইউজ হয়, ডেসিমাল থেকে শুরু করে ডেসিমাল ইউজ হয়, অক্টাল ইউজ হয়, হেক্সাডেসিমাল ইউজ হয়। তার মানে 5 একটা পজিশনাল। 1 0 1 1, তাহলে 0 আর 1 সবখানে ইউজ হয়, ডেসিমালে ইউজ করা যায়, মানে ডিজিটের মধ্যে পড়ে না। তারপর বাইনারির মধ্যেও পড়ে, অক্টালও পড়ে, হেক্সাডেসিমালও পড়ে, তার মানে এটা পজিশনাল। তারপর বড় হাতের এটা কোথায় পড়ে? হেক্সাডেসিমালে, তার মানে এগুলো সব কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর বি কোথাও দেখছো বি আছে? বি হচ্ছে শুধু রোমান সংখ্যাই, তাহলে এটা হচ্ছে নন পজিশনাল। এখন দেখো কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অংশ ব্যবহার করা হয় তাকে কি বলে, এটা পরে সলভ করাবো। দেখো
এই যে দেখো সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক, আমরা জানি ডিজিট দিয়ে সংখ্যা তৈরি হয়, তার মানে অঙ্ক। তারপরে দেখো সংখ্যা পদ্ধতিকে এটা কোনো প্রশ্ন হইলো, দুই ভাগে ভাগ করে, পজিশনাল নন পজিশনাল। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, একটা জিনিস দেখো, যে কোন পদ্ধতিতে ডিজিটকে নাড়াচাড়া করলে মান মান কি বলছে, তার মান একই থাকে। ডিজিটকে নাড়াচাড়া করলেও তার মানটা একই থাকে। যেমন দেখো টালি সংখ্যা, জীবনে আমি একটু আগে দেখছি, দেখো এই যে পজিশনালের শর্ত কি দিছি, দেখো দেখো কেন পড়াইছি তোমাকে। এই পজিশনালের মধ্যে যদি অঙ্ক নাড়াচাড়া করো, সংখ্যা নাড়াচাড়া হয়ে যাবে। তাহলে অঙ্ক নাড়াচাড়া করলে সংখ্যা নাড়াচাড়া হয় না কোথায়, নন পজিশনালে। সেটার মধ্যে আবার রোমান সংখ্যা কিন্তু ব্যতিক্রম। রোমান সংখ্যার মধ্যে আইবি লিখলে একরকম, বিআই লিখলে অন্যরকম, কিন্তু রোমান সংখ্যা তারপরও নন পজিশনাল। তোমার রোমান সংখ্যা নিয়ে কেউ তোমাকে বলছে কখনো? রোমান সংখ্যায় দেখো না, আইবি লিখলে 4, বিআই লিখলে 5, তার মানে অঙ্ক নাড়াচাড়া করলে সংখ্যা নড়ে, তারপরও কিন্তু এটা নন পজিশনাল, কারণ বাকি শর্তগুলো মিলে না। তাহলে অঙ্ক পাল্টাইলে সংখ্যা পাল্টাই, এটা কোথায়? পজিশনালে। অঙ্ক পাল্টাইলে সংখ্যা পাল্টাই না, এটা কোথায়? নন পজিশনালে। দেখছো কতগুলো এমসিকিউ? এই এমসিকিউ গুলো তুমি, আমি যদি এত ডিটেইলসে না পড়াইতাম, তুমি পারতা? তুমি পারতা? বলো। এই যে দেখো পজিশনাল মান, পজিশনাল সংখ্যার মান তৈরি করতে কি কি লাগে, একদম যা যা বলছি। অঙ্ক লাগবে, বেস লাগবে, স্থানীয় মান লাগবে। দেখছো দেখছো, অঙ্কের নিজস্ব মান, বেস, স্থানীয় মান, তিনটাই সঠিক। এমসিকিউ গুলো হাতে তুড়িতে সলভ করে দিব, সিকিউ গুলো হাতে তুড়িতে সলভ করে দিব। এটা হচ্ছে কনসেপ্টের পাওয়ার। এত বড় করে পড়াইছি কারণ এমসিকিউ সিকিউ হাতে তুড়িতে সলভ করবা, জ্ঞানমূলক অনুধাবন সব হাতে তুড়িতে সলভ করবা। এরপরে দেখো একটি সংখ্যায় থাকতে পারে কি, পূর্ণাংশ, ভগ্নাংশ, অংশ, রেডিক্স পয়েন্ট। এটা তো আগে বলছি, এই যে 53.25, এখানে কি কি আছে দেখো, এটা রেডিক্স পয়েন্ট, এটা ভগ্নাংশ, এটা পূর্ণ। তার মানে তিনটাই থাকবে, পূর্ণ থাকবে, ভগ্নাংশ থাকবে, রেডিক্স পয়েন্ট থাকবে। বলো আইসিটি পান্তাবাদ কিনা? আমি ফ্রি কোর্সে ভর্তি হতে চাই। এই বলো পান্তাবাদ কিনা? পান্তাবাদ। লাভ কমেন্ট দেখতে চাই, পান্তাবাদ দেখতে চাই। এবং ক্লাস শেষ হওয়ার পরে আমি যদি শেয়ারটা দেখি যে এখানে 100টা শেয়ার হয়েছে, সর্বোচ্চ যে শেয়ার করবে তার জন্য একটা গিফট বক্স আমি নিজে পাঠাবো, আমি নিজে পাঠাবো। যদি নেক্সট ক্লাস চাও, প্লিজ ভাইয়ারা, প্লিজ ভাইয়ারা একটু শেয়ার করে দিও। একটু ভাইয়া যদি ভালো মতো পড়াইছি, এই যে তোমার কাছে প্রথমে বোরিং লাগছে এত ডিটেলসে কেন পড়াচ্ছি, কিন্তু যখন তোমাকে অনুধাবন সলভ করাইছি, এমসিকিউ সলভ করাইছি, তখন তুমি বুঝছো আমি কি জিনিস, আমি কেন এভাবে পড়াইছি। ডিটেলসে পড়লে তুমি এগুলো পারবা, নাইলে আইসিটি পারবা না। কিন্তু সবার লাভ কমেন্ট দেখতে চাই, সবার লাভ কমেন্ট। ওয়াদা করো সবাই শেয়ার করবা কিনা, ওয়াদা করো সবাই শেয়ার করবা কিনা, ওয়াদা করো সবাই, ওয়াদা করো শেয়ার করবে কিনা। 100টা শেয়ার করলে নেক্সট ক্লাস নিব, ঠিক আছে? লক্ষ্মী বাচ্চারা সবাই একটু শেয়ার করে দিবা প্লিজ, হাত জোর করে বলতেছি, প্লিজ লাভ দিয়ে বলতেছি, প্লিজ একটা শেয়ার করে দিও। কেমন? 5 জনকে মেনশন করে দিও, তোমার ফ্রেন্ডদেরকে জানাই দিও। পুরো আইসিটি তে এরকম আমি লাগাতার 20 দিন ক্লাস নিব, 20 দিনে তোমাকে 2টা অধ্যায় 3টা অধ্যায় শেষ করাই দিব। এইভাবে যদি পড়াই, এমসিকিউ তে আটকাবা না, সিকিউ তে আটকাবা না, কোথাও তুমি আটকাবা না। এটার প্রমাণ আমি তোমাকে দিব, নেক্সট ক্লাসে দিব। দেখবা নেক্সট ক্লাস আমরা যখন শেষ করব, শেষ করে সিকিউ সলভ করাবো, দেখবা এগুলো পান্থাবাত হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবা। ওয়াদা, ওয়াদা শেয়ার করবা সবাই। লাভ ইউ অল, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।